আহ, দেখা যাক। তো ক্লাসটা স্টার্ট করি। তো আমি আজকে ক্লাস নেব হচ্ছে ইনভ্যারিয়েন্স এর উপর, এন্ড মোস্ট অফ দ্য টাইম তুমি যখন ভাবো কম্পিউটারিক্সে ভাবো ডেভেলপ করতেছো, হুম, দেখবা যে তুমি অনেকগুলি জিনিস শিখতেছো। তুমি মানে নিজেকে প্রশ্ন করবা যে এত জিনিস কেন। হ্যাঁ, তোমার মাথায় মানে এরকম আসবে যে এতগুলি ট্রিক শেখা লাগতেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করবা যে তুমি যখন কম্পিউটার প্রবলেমে মানে ডেভেলপ করতেছো, জিওমেট্রির ক্ষেত্রে জিওমেট্রির তুলনায় মানে কম্পিউটারে তোমার বেশি ট্রিক্স জানা লাগে, জিওমেট্রিতে কম ট্রিক্স জানা লাগে। আবার থিওরেমের দিক থেকে জিনিসটা উল্টা। কম্পিউটারিক্সে তোমার কম থিওরেম জানা লাগে, কিন্তু জিওমেট্রিতে অনেক বেশি থিওরেম জানা লাগে। হ্যাঁ, আরেকটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে জিওমেট্রির মধ্যে তোমার ইয়া করা লাগে, তোমার ছবি এঁকে সেই ছবি নিয়ে কাজ করা লাগে, তাই না? কারণ সেটাই হচ্ছে জিওমেট্রি অবস্থা। কিন্তু কম্পিউটারিক্সে তোমাকে জিনিসটা একটু অ্যাবস্ট্রাক্টলি চিন্তা করা লাগে। হ্যাঁ, তোমার মাথা মতো চিন্তা করা লাগে যে হ্যাঁ, এভাবে করে জিনিসগুলো আগাচ্ছে এন্ড আমি এই জিনিসটা ইউজ করতে পারি। হ্যাঁ, তো সেখান থেকে অনেকগুলি ট্রিক্স ডেভেলপ হয়। আর সেগুলো শেখার জন্য তোমাকে অনেকগুলি নোট টোট, হ্যাঁ, এগুলি পড়া লাগবে, বাট এক সময় অভ্যস্ত হয়ে যাবে। তো ওইরকম একটা পাওয়ারফুল ট্রিক আমরা আজকে দেখবো। আহ ইয়া তো ইনভ্যারিয়েন্স আর মনোভ্যারিয়েন্স আর কি। প্রথমে ইনভ্যারিয়েন্স দেখাবো, পরে মনোভ্যারিয়েন্স নিয়ে কয়েকটা প্রবলেম দেখাবো। দুটার মধ্যে এতটা পার্থক্য নাই, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তো প্রথমত ইনভ্যারিয়েন্স কথাটা অর্থ কি এটা আমি বলবো। তো এই কথাটা ডাইরেক্টলি অর্থ হচ্ছে নট চেঞ্জ, সরি, চেঞ্জ। হ্যাঁ, তো জাস্ট একটা উদাহরণ ধরে নাও যে ভাবো তোমার কাছে কোন একটা আম, ভাবো কোন একটা ফিগার আছে। হ্যাঁ, তুমি যেটা করলা সেটা হচ্ছে কোন একটা স্টেপ বা অপারেশন, যা ইচ্ছে বলো, অপারেশন এটা করে তুমি এই ফিগারটাকে আরেকটা ফিগার বানাই দিলা। এন্ড তুমি যে জিনিসটা খেয়াল করলা, মানে ইনভ্যারিয়েন্সের ক্ষেত্রে কথার অর্থ হচ্ছে নট চেঞ্জিং। তো তুমি যে জিনিসটা খেয়াল করবা যে এই দুটো ফিগারের মধ্যে মানে নেসেসারি ফিগার হইতে হবে এমন না, অন্য কিছু হইতে পারে। বাট এই ক্ষেত্রে ধরো যে এই দুটো ফিগারের মধ্যে কি কি ধরনের সিমিলারিটিস আছে, মানে যেগুলো চেঞ্জ হয় না। হ্যাঁ, তো সেগুলি খেয়াল করলাম আর কি। তো তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে ভাবো এই ফিগারকে চেঞ্জ করে আরেকটা ফিগার বানাইলা, তারপর চেঞ্জ করলা, আবার চেঞ্জ করলা, করতে 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 লাস্টের দিকে আরেকটা ফিগার বানায় ফেললা। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই দুটা ফিগারের মধ্যে যে সিমিলারিটিস ছিল, আবার এই দুটা ফিগারের মধ্যে সেম সিমিলারিটিস থাকবে, এইটা এর পর ফিগারের সেম সিমিলারিটিস থাকবে। তো তুমি যেটা বলতে পারো আর কি, সেটা হচ্ছে প্রথমটার একেবারে শেষেরটা যেটা ছিল না, এই দুইটার মধ্যেও একই ধরনের সিমিলারিটিস থাকবে। সিমিলারিটিস বলতে আমি কোনো প্রপার্টি ভাবো, ধরো যেমন ধরো এই সংখ্যাটা সবসময় বেজোড় হচ্ছে। হ্যাঁ, আমি যদি একটা অপারেশন করি এই সংখ্যাটা বেজোড় থাকতেছে, আবার অপারেশন করলে আবার সংখ্যাটা বেজোড় থাকতেছে। তো যাইতে 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 একবার শেষের সংখ্যাটাও বেজোড় থাকবে না। তো ইনফারেন্স হচ্ছে এই প্রপার্টি, এই জিনিসটা ইউজ করে আর কি। তুমি জাস্ট একটা স্টেপে করবা এন্ড দেখাই দিবা যে পুরো জিনিসটা কাজ করে। কিছুটা ইন্ডাকশনের মতনই, বাট সেটা ইনফারেন্স জিনিসটা আরেকটু বেশি পাওয়ারফুল বা এমন কিছু পাওয়া যায়। ওকে, তো আমি একটা মোটিভেটিং এক্সাম্পল দিব যেটা তোমাদের হেল্প হয়।
তো প্রবলেমটা হচ্ছে এটা, you have an equilateral triangle. In each step, you can draw a line on the current shape and cut it into pieces along the line. Then flip one of the pieces and join the two pieces again along the line. So, ধরে নাও প্রবলেমটা কি বলে আমি তোমাদের বুঝাই। Yeah. তো ধরে নাও তোমার কাছে একটা ইকুয়ালেটার ট্রায়াঙ্গেল আছে। হ্যাঁ, তুমি এই ট্রায়াঙ্গেলের মাঝে যে কোনো একটা লাইন টানবা। আচ্ছা, একজন প্রশ্ন করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পুরো পিডিএফটা আমি দিয়ে দিব। তো তো আহ, হ্যাঁ, তো একটা স্টেপে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ধরে নাও ট্রায়াঙ্গেলটাকে কাটলা, কাটার পর ট্রায়াঙ্গেল থেকে রক্ত বের হওয়া শুরু করলো। হ্যাঁ, তো দুইটা পিস আছে আর দুই দিক থেকে রক্ত বের হওয়া শুরু করবে। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে এরকম। Sorry. এটা হচ্ছে একটা পিস আর এটা হচ্ছে আরেকটা পিস। আর এই দুই নীল জায়গা থেকে, আচ্ছা নীল জায়গা দুটো সমান, আমি ঠিক মতো আঁকিনি আসলে। আহ, হ্যাঁ, এরকম হবে জিনিসটা। হ্যাঁ, তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনো একটা পিস, দুইটা দুইটা টুকরা হইলো না, একটা টুকরা নিয়ে আমি রুটি হচ্ছে না, রুটি রুটি যেমন উল্টায় দেয় রুটি ভাজার সময়, রুটির মতো জাস্ট উল্টায় দিব। হ্যাঁ, তো ধরে নাও এই পিসটাকে উল্টা দিয়ে আমি এইরকম একটা পিস পাচ্ছি। সেকেন্ড, এইরকম একটা পিস পাচ্ছি। তো আমি এখানেই আবার রাখি জিনিসটা, জিনিসটা হবে এরকম। তারপর আমি যে জিনিসটা করব, এই পিসটা আবার লাগাই দিব, এটার সাথে লাগাই দিব, তখন ছবিটা দেখতে কাইন্ড অফ এরকম হবে। আচ্ছা ওই এই এই দাগটা থাকবে না, এই দাগটা থাকবে না, আমি দাগটা মুছে দেবো। বাট বুঝছো তো যে কিরকম হবে? হ্যাঁ, তো এটা হচ্ছে একটা স্টেপ। তুমি আবার আরেকটা স্টেপ করতে পারো, এখান থেকে একটা দাগ কেটে কাটলা, তারপর উল্টা দিয়ে লাগাই দিলা। হ্যাঁ, আচ্ছা আমি একটু ছোট্ট করে ওকে। তো তুমি এই জিনিসটা আবার করলা, আবার করলা, করতে থাকলা। হুম, এখন এভাবে করে নতুন নতুন শেপ পাইতেছো। তো প্রশ্নটা হচ্ছে, তুমি কি কখনো এই ইকুয়েটর ট্রায়াঙ্গেলকে এভাবে করে স্টেপ করতে 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 একটা স্কোয়ার বানাতে পারবা নাকি? তো এটা হচ্ছে আমার ইকুয়েটর ট্রায়াঙ্গেল। আমি একটা ফিগার বানাইলাম, আরেকটা ফিগার বানাইলাম, লাস্টে কি একটা স্কোয়ার বানাইতে পারবো নাকি? এটা কি সম্ভব নাকি? এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা কি তোমরা সবাই বুঝছো? আমার একটা আইডিয়া আসছে। ওকে, এক মিনিট। তো মানে প্রশ্নটা কি সবাই বুঝছো নাকি, এটা আমাকে বলো। না ভাই, আরেকবার রিপিট করবেন? আচ্ছা, তুমি কি এই কাটার বিষয়টা বুঝছো যে কিভাবে না, আমি কাটতেছি আমরা? লাস্টের ফিগারে কিভাবে কাটবেন সেটা আমি বুঝি নাই। মানে এই কাটার বিষয়টা বুঝছো? হ্যাঁ ভাই, এই দুইটা বুঝছি, কিন্তু লাস্টেরটা কি করলেন? আচ্ছা, মানে এই ক্ষেত্রে তুমি যেটা করবা, এই ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে দুই টুকরা হবে না, যেখান থেকে টুকরা করতেছো না, এই যে এই লাইনটা দেখতে এরকম হবে না। এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু কাটছো, এই লাইন
আর এই লাইন দুটো সমান হবে না। জি তো ভাই। সমান হওয়ার পর হ্যাঁ, তো তুমি যে কোনো একটা পিস নিবা, কোন পিস নিবা এটা ম্যাটার করে না, জাস্ট একটা পিসকে রুটির মতো উল্টা দিয়ে আবার ওই জোড়া লাগাই দিবা। ওকে ভাই। এখন বুঝছো? জি ভাই বুঝতে ওকে, তো এভাবে করতে থাকলে আর কি। এখন লাস্টে গিয়ে এটাকে তুমি একটা স্কোয়ার বানাতে পারবে না। মনে হয় না। হ্যাঁ মনে হয় না, বাট কেন না, আমি এটা আহ, এটা তোমরা, আচ্ছা আমি এক সেকেন্ড আমি বলতেছি। তো এই প্রবলেমটা যখন আমি মানে কন্টেস্টের সময় দেখছিলাম, তখন প্রথমে মনে হচ্ছিল হ্যাঁ এটা সম্ভব। তখন আমি কয়েকবার কাটাকাটি করে এভাবে করে বানানোর চেষ্টা করলাম, দেখলাম কাজে লাগে না। হ্যাঁ, তখন আমার মাথায় একটা খেয়াল আসলো, এত সুন্দর একটা প্রবলেম, এটা যদি সত্যি হয় তাহলে জীবনও এখানে দিত না। তো এটা অবভিয়াসলি সত্যি না, মানে একটু ভেগ একটা ইন্টুইশন পাওয়া যায়, এটা হয়তো সত্যি হবে না, মানে ধরে নিব না যে সত্যি না, বাট সত্যি হবে না। তো পরে আমি চিন্তা করলাম যে একবার কাটলে কি কি ইনফরমেশন পাওয়া যায়। তো এখন আমি তোমাকে জিজ্ঞেস করবো, তুমি ভাবো একবার কাটলা, কাটার পর কি কি ইনফরমেশন সেম থাকতেছে। যেমন এখানে তুমি ভাবো, এরিয়া আর পেরিমিটার। তো এটাকে তুমি ভাবো এরকম বানাই দিলা। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তিনটা কোণ 60 ডিগ্রি। একজন কথা বলছে আমি শুনতেছি না আসলে। এখানে তিনটা কোণ 60 ডিগ্রি আর এটা একটা চতুর্ভুজ হয়ে গেছে। হ্যাঁ বলো বলো। এখানে তিনটা কোণ 60 ডিগ্রি, তিনটা অ্যাঙ্গেল, হ্যাঁ 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 আর এটা একটা চতুর্ভুজ হয়ে গেছে। হ্যাঁ, চতুর্ভুজ হোক বৃত্ত হোক যা ইচ্ছা হোক ম্যাটার করে না, কোন একটা শেপ হবে আর কি। আচ্ছা একজন বলতেছে রুটির মতো উল্টানোর বিষয়টা বুঝলাম না। আহ মানে তোমার কাছে ভাবে একটা কাগজের টুকরা আছে, কাগজের টুকরাকে দুই ভাগ করলা। হ্যাঁ, তো একটাকে উল্টাই দিলা, কোনটাকে উল্টাইছো সেটা ম্যাটার করে না আসলে। একটাকে উল্টাই দিলা, তারপর আবার জোড়া লাগাই দিলা। কিভাবে জোড়া লাগাইতেছো এটা মানে এটা বুঝতেছো হোপফুলি। তো হ্যাঁ এটাই। ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করো, এই দুটো ফিগারের মধ্যে কি কি জিনিস সিমিলারিটিস আছে। এক হচ্ছে এরিয়া, এরিয়া কিভাবে সেম, এইটা and এইটার এরিয়া একই, আবার এইটা and এইটার এরিয়া একই। তো পুরো দুইটার এরিয়াই এক। রুটি উল্টানো কি দেখছো? মানে একজন বলছে উল্টানো মানে কি রোটেট করা, ফ্লিপ করা। হ্যাঁ, একটা রুটি যেভাবে উল্টায়, রুটি মানে ইয়া করার সময় যেভাবে উল্টায় না সেটা। Okay. তো একটা জিনিস যেটা সেম থাকতেছে সেটা হচ্ছে এরিয়াটা। আরেকটা জিনিস আছে যেটা সেম থাকতেছে, সেটা হচ্ছে পেরিমিটার। কিভাবে বলি, ভাবো এতটুকু সমান হচ্ছে এতটুকু, আবার আহ, এতটুকু সমান হচ্ছে এই এতটুকু। তো দুইটারই পেরিমিটার সেম, কমপ্লিটলি সেম। ওকে, তো এইটা দিয়ে তুমি প্রবলেমটা সলভ করে ফেলতে পারো আসলে। আমি বলি কিভাবে। হ্যাঁ, এরিয়া বাই পেরিমিটার স্কোয়ার। হ্যাঁ তাও হতে পারে। আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে আহ, এই ট্রায়াঙ্গেল নিছিলাম আর এই স্কোয়ার নিছিলাম, আমি এভাবে করে চেঞ্জ করতে করতে যদি স্কোয়ারে বানাইতে পারি, এই ট্রায়াঙ্গেল আর স্কোয়ারের এরিয়ার পেরিমিটার সেম থাকবে। এখন এইটা সাইড যদি এ হয় আর এইটা সাইড যদি এক্স হয়, তুমি পাবা হচ্ছে √3/4a², মানে এটার এরিয়া সমান হচ্ছে x², আবার 3a সমান 4x। হ্যাঁ, এই দুটা হচ্ছে কন্ট্রাডিক্টরি আর্গুমেন্ট, এই দুটো একসাথে কাজ করে না। তুমি একটু মানে মান বসায় দিলে বুঝবে আর কি, এই দুটো একসাথে কাজ করে না।
তো এটাই হচ্ছে আর কি একটা কন্ট্রাডিকশন, যে কন্ট্রাডিকশন যে যদি আমি বানাতে পারতাম তাহলে আমি এরকম একটা ভুল জিনিস পাবো। তো এটা আসলে বানানো সম্ভব না, এন্ড আমার প্রবলেম সলভ হয়ে গেছে। ওকে, আচ্ছা। ভাইয়া হ্যাঁ লাস্ট হ্যাঁ সেগমেন্টটা একটু আরেকবার রিপিট করবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ sure. আচ্ছা, একজন বলছে ক্লাস দুটায়, দুটায় হয় খালি হচ্ছে ফ্রাইডে দিনে। হ্যাঁ, ফ্রাইডে দিনে জাস্ট দুইটা স্টার্ট করে না, এমনিতে ক্লাস একটাই। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আহ, আমি ভাবো এই ট্রায়াঙ্গেলকে আরেকটা ফিগার বানাইলাম, এই দুটা ফিগারের এরিয়ার পেরিমিটার সেম, আবার আরেকটা ফিগার বানাইলাম, এই দুটো ফিগারের এরিয়া পেরিমিটার সেম। এভাবে যাচ্ছে যাইতে যাইতে এই প্রথমটা আর এই লাস্টেরটার এরিয়ার পেরিমিটার সেম। তো এখন জাস্ট বসায় দাও আর কি, এটার সাইড লেন্থ যদি এ হয় আর এটার সাইড লেন্থ যদি এক্স হয়, তাহলে এইটার এরিয়া, ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে এটা, স্কোয়ারের এরিয়া হচ্ছে এটা, আবার পেরিমিটার সেম মান হচ্ছে এই ট্রায়াঙ্গেলের পেরিমিটার এটা আর স্কোয়ারের পেরিমিটার এটা। হ্যাঁ, তো এই দুটো আসলে সম্ভব না একসাথে, তুমি জাস্ট একটু বসায় দিবা আর কি, মানে a is equal to 4x by 3, এই ভ্যালুটা এখানে বসায় দিতে পারবে চাইলে। হ্যাঁ, বসায় আচ্ছা, দিলে দেখবা এ কাজ করে না। সমান, হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। এ সমান যদি 4 আর এক্স সমান 3 হইলে? কিসের সমান? এ সমান 4 আর এক্স সমান 3 হইলে? প্রথম আচ্ছা। ইকুয়েশন কি মানবে? সমান নিচে 4, মানবে, x এর প্রথমে সমান এটা মানবে। 3। এটা যদি ঠিক হয়, এটা ঠিক হবে না। তুমি জাস্ট একটু বসায় দাও আর কি, ভাব। আচ্ছা, আমি দেখাই দিই। এটা যদি এখানে বসায় দাও তাহলে পাবো হচ্ছে √3/4 16/9 x square is equal to x square। আরে ভাই, আমরা তো হ্যাঁ। দুইটা ইকুয়েশন সলভ করতেছি খালি, কোনো হ্যাঁ। সলিউশন, কমন সলিউশন নাই দেখে এটা সম্ভব না। হ্যাঁ, সমস্যা নাই, এই ক্যাচ করতে ইয়াও হইতে পারে, মানে আমারও ক্যাচ করতে মাঝে মাঝে ক্যাম্পের সমস্যা। তো তো বুঝছো নাকি এটা? খেয়াল করো। তো এই প্রবলেমটা সবাই বুঝছো, তাহলে আমি নেক্সট প্রবলেমে যাবো। বুঝছি। ভাই ইনফারেন্সে কাটার নিয়ম কি কোনো নিয়ম নাই? কাটার কোনো, যেভাবে ইচ্ছে সেভাবে কাটা যায়? কাটা বলতে কি বুঝাচ্ছ, মানে মানে এই প্রবলেমে কাটা? হ্যাঁ, মানে এই প্রবলেমে কাটা। মানে কাটাকে, মানে সবসময় কিন্তু তোমাকে কাটতে বলবো না, এরকম সব প্রবলেম না যে তোমাকে কাটতেই বলবে। এরকম আমি আরো কয়েকটা প্রবলেম দেখাবো, এই যে পরের প্রবলেমটাই। এই অনেক প্রবলেমে তোমাকে মানে কাটতে বলে জিনিস না, অন্য ট্রিক্স অ্যাপ্লাই করা লাগবে। তোমার মেইন টার্গেট হচ্ছে যে কোন কোন জিনিস সেম থাকতেছে সেটা খেয়াল রাখা। হ্যাঁ, ওকে, অলরাইট। হ্যাঁ, এটা একটা কিউট প্রবলেম আসলে। ভাইয়া, হ্যাঁ বলো। এই প্রবলেম গুলো মেবি আগে কোথাও দেখছি, আপনি মনে হয় এটা নিয়ে কোথাও ক্লাস নিছিলেন। আমি একবার নিছিলাম হচ্ছে আমার ক্লাবের ক্লাসে, তখন নিছিলাম, তখন এই প্রবলেমটা ওইখানেও দেখাচ্ছিলাম আর কি। প্রবলেম তো- 1, প্রবলেম 2 এটাও মনে হয় পাইছি, এগুলো তো তাহলে স্পয়েল করা যাবে না, না? না না না, করো না, আরো প্রবলেম আছে, সে প্রবলেমটা পরে দেখা যাবে। বাট হ্যাঁ, আচ্ছা, তো এই প্রবলেমটা দেখাই, একটু তাড়াতাড়ি চালাবে কারণ টাইম এতটাও নাই আমাদের হাতে। তো এই প্রবলেম বলতেছে তোমার কাছে একটা খালি রুম আছে, হ্যাঁ, যেখানে যে কোনো 1 মিনিট পর পর হয় 4জন ঢুকবে, না হয় 3জন বের হবে। হ্যাঁ, তো যে কোনো সময় যদি একজন থাকে, হয় 4জন ঢুকবে, এক্স থেকে x+4 হবে, অথবা 3জন বের হবে, x-3 হবে। আর একেবারে শুরুতে এমটি রুম, মানে শূন্যটা আছে। এখন এটা আমাকে বলে দেওয়া লাগবে না যে যদি এক্স এর মান 4-এর চেয়ে ছোট হয়, সরি 3-এর চেয়ে ছোট হয়, তাহলে 3জন বের হইতে পারবে না। মানে 3জন যদি না থাকে তা 3জন বের হওয়া মানে ওখানে কোনো একটা ভূত ছিল বা কিছু একটা। হ্যাঁ, তো এটা অবভিয়াস জিনিস। বাট এখানে যদি 3জনের বেশি থাকে তাহলে আর কি 3জন বের হতে পারবে। তো প্রশ্নটা হলো, একবার প্রথমে কি শূন্যজন ছিল? হ্যাঁ, একের প্রথমে শুনতে। তো প্রশ্নটা হলো যে
এত মিনিট পর 7 টু দি পাওয়ার 666 মিনিট পর অনেকক্ষণ পরে এই রুমের ভিতরে কি 7 টু দি পাওয়ার 125 + 5 এত পরিমাণ মানুষ থাকতে পারবে না। তো এই প্রবলেমটা তোমরা একটু ট্রাই করো, 2 মিনিট ট্রাই করো, এন্ড আমাকে কোনো কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করো, আগে থেকে জানলে দিও না। হ্যাঁ, তো মাথায় কোনো আইডিয়া থাকলে আমাকে বললো। হ্যাঁ, টেকনিক্যালি ঠিক কথা বলছো। ওকে, তো একজন বলছে মোট 7 এ ইনভ্যারিয়েন্ট। তুমি তোমার আর্গুমেন্টটাকে পুরোপুরি বলতে পারবা? মোট 7 এ ইনভ্যারিয়েন্ট বলতে কি বোঝাচ্ছ? আচ্ছা, এখানে অনেকে মোড জানে না, তো তুমি মোড না বলে হ্যাঁ, একটু মডের উপর ক্লাস হইছে, জানে সবাই। আচ্ছা হইছে, লাইক তাও প্র্যাকটিস নেই হয়তো। আচ্ছা, জাস্ট ভাগশেষ হিসেবে বললো। হ্যাঁ, মোডে ইনভ্যারিয়েন্ট বলতে কি বুঝিস? আচ্ছা, যে একজন বলছে যে মোড তে করা যায়, আচ্ছা এটা বুঝাইছো। তো একজন বলছে যে x-3 x-3 congruent to x+4। হ্যাঁ, এটা বলছে আমাকে যে এই দুটা কনগ্রুয়েন্ট মোট 7 এ। এখন তোমরা সবাইকে এই কথার অর্থ বুঝতেছো? মানে মোডের উপর ক্লাস হচ্ছে বলে আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। মানে সবাই বুঝছো নাকি? এমন যদি কেউ থাকে যদি না বুঝো তাহলে আমাকে বলো আর কি। ভাইয়া এই লাইনটা বুঝি নাই, x-3 মোড মানে কনগ্রুয়েন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই কথার অর্থ হচ্ছে তুমি যদি মানে এটাকে এভাবে লিখতে পারো, x-3 + 7 = x+4, তাই না? তো দুই পাশকে যদি তুমি, আচ্ছা একজন একটু মিউট করো তো, মানে শব্দ আসতেছে। আচ্ছা, দুই পাশে যদি 7 দিয়ে ভাগ করো, এই 7 কাটা চলে যায়, মানে যেহেতু 7 কাটা চলে যাবে। হ্যাঁ, তো দুই দিকে ভাগশেষ একই থাকে। আচ্ছা, একজন একটু মিউট করো, শব্দ আসতেছে। হ্যাঁ, তো দুই দিকেই খন্দকার নাইমুল হক একটু মিউট করবা, একটু শব্দ আসতেছে। ওকে, তো দুইটাই 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ একই থাকে। হ্যাঁ, এখন এখানে একটু প্রবলেম আছে, যে আর্গুমেন্টটা বললাম সেই আর্গুমেন্টে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি কেউ বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ, একজন কথা ঠিক। এই আর্গুমেন্টে একটু ঝামেলা আছে। আচ্ছা আমি বলে দিই। তো ধরে না তুমি মোট 7 এ কাজ করলা। হ্যাঁ, কাজ করলা, সমস্যা নাই। এখন ভাবো আমি একই প্রবলেম একটু আলাদা ভাবে বলতেছি। আমি বললাম যে এই 7 টু 125 বাদ দিয়ে আমি বললাম যে 2 মিনিট। হ্যাঁ, 2 মিনিট পর রুমে কি ইয়া থাকতে পারবে? রুমে কি 8 জন থাকতে পারবে? অবভিয়াসলি থাকতে পারবে, কারণ 4 জন 4 জন দুইবার ঢুকবে। হ্যাঁ, এখন তুমি যে বললা যে x-3 আর x+4 মোট 7 এ কনগ্রুয়েন্ট, এই কথার অর্থ কি আসলে? এই কথার অর্থ হচ্ছে প্রথমে ভাবো 4 জন ঢুকছে, তারপর আবার 4 জন ঢুকলে 8 হইতে পারবে, অথবা 3 জন লিভ নিয়ে 1 হইতে পারবে। তুমি যে কথাটা বললা সে কথাটার অর্থ হচ্ছে এই দুটা মোট 7 এ একই।
মানে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1, কিন্তু এটা কিন্তু আমাকে কোনো ইউজফুল ইনফরমেশন দিতেছে না, খেয়াল করো। হ্যাঁ, কারণ আমি যদি প্রশ্ন করতাম 2 মিনিট পর 8 জনকে থাকতে পারবে, হ্যাঁ, তখন মানে তুমি কিছু বলতে পারতো না, কারণ এখানে তো 8 জন থাকতেছে আর কি। তো আরেকটু চিন্তা করা লাগবে। প্রসেসটা ঠিক আছে, বাট আরেকটু চিন্তা করা লাগবে। ভাই আমার তো মনে হয় 7 যথেষ্ট মিনিটে রুম আবার যুক্তিসঙ্গত। থাকতে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তো একজন সলিউশন বলে দিচ্ছে, সেটা হচ্ছে আমি 7 মিনিট পর পরের কথা চিন্তা করবো। তো ধরে নাও এক সেকেন্ড, বেশি বড় হয়েছে আর লেখা একটু ছোট করো। তো প্রতি 7 মিনিট পর পরের কথা চিন্তা করো। ভাবো 7 মিনিটে, ভাবো প্রথম একজন ছিল, 7 মিনিটে ঢুকবে কয়জন? ভাবো ঢুকবে হচ্ছে 4a প্লাস 3 টাইমস 7 মাইনাস, এতজন ঢুকবে না? মানে প্রথম পরের 7 মিনিটের মধ্যে এ মিনিট, এ সমান 1 হতে পারে, 2 হতে পারে, 0 হতে পারে, আর 7 হতে পারে। এ বার 4 জন ঢুকছে, আর বাকি 7 মাইনাস এবার 3 জন ঢুকছে। বেরিয়েছে। 3 জন তো লিস্টে মাইনাস ও হবে। আচ্ছা, এটা মাইনাস হবে, সরি। হ্যাঁ, খেয়াল করে নিন, sorry। তো এটা মাইনাস হবে যেহেতু বের হয়ে গেছে। হ্যাঁ, তো এটা খেয়াল করো, এটা সমান হচ্ছে x প্লাস 4a মাইনাস 21 প্লাস 3a। তো মানে লাইনটা বুঝি নাই, x plus 4a minus 3 into 7 minus a। আচ্ছা, বুঝাচ্ছি। তো তো ধরে নাও তোমার কাছে প্রথমে রুমের মধ্যে 16 জন ছিল। হ্যাঁ, পরে 7 মিনিটের কথা চিন্তা করো। 7 মিনিটের মধ্যে একেবারে প্রথম মিনিটে ভাবো 4 জন ঢুকছে, হ্যাঁ, আর দ্বিতীয় মিনিটেও 4 জন ঢুকছে। আচ্ছা, এভাবে চিন্তা করো। ভাবো প্রথমে 16 মিনিট, হ্যাঁ, প্রথমে 4 জন ঢুকছে, 4 জন ঢুকে 20 হয়েছে, তারপর 3 জন বের হয়েছে, বের হয়ে 17 হয়েছে। এখন আমি বললাম রুমে একজন ছিল। না, যে কোনো একটা টাইম ধরো। ভাবো 16 জন ছিল, 16 জনের ক্ষেত্রে 4 জন ঢুকছে, তারপর 3 জন বের হয়েছে। 4 জন ঢুকার পর 3 জন বের হওয়া, আর 3 জন বের হওয়া, তারপর 4 জন ঢুকা। 3 জন বের হলে হবে 13 জন, আবার 4 জন ঢুকলে 17। সবসময় একবার। হ্যাঁ, তো একই হচ্ছে আর কি। তো মানে অর্ডার ম্যাটার করে না আসলে। তুমি যদি প্রথমে সব 4 জনকে ঢুকাও, তারপর 3 জন 3 জন করে বের করো, তাহলেও হবে। অর্ডার ম্যাটার করে না। এটা কি বুঝছো? আগে 4 জন ঢুকতেছে নাকি আগে 3 জন বের হচ্ছে, এটা ম্যাটার করে না। এটা কি বুঝছো? হ্যাঁ, বলো। শুরুতে তো মানে এমটি রুম ছিল, তাহলে আমরা এক্স কেন ঢুকতেছি? আরেকবার বলেন, বুঝি নাই। মানে শুরুতে তো রুমে কোনো মানুষ ছিল না, তাহলে এক্স কেন ঢুকতেছি? এটা যে কোনো একটা স্টেটের কথা ভাবো। ভাবো 2 মিনিট পর এক্স জন ছিল, অথবা 3 মিনিট পর এক্স জন ছিল। এক্স থেকে এক্স মানে এক্স থেকে তার 7 মিনিট পরে কি হইতে পারে, এটা আমরা চিন্তা করতেছি আর কি। হ্যাঁ, মানে একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স ছিল, এক্স থেকে এখন এই জিনিসটা হয়ে গেছে। এই দুটাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ একই থাকে। ভাইয়া তার মানে তো এক্স এর ভ্যালুটা আমাদের 5 নিতে হবে কোনোভাবে। না, তুমি যে কাজটা করতে পারো, এখানে এত ছিল না, 7 টু দি পাওয়ার 666, যেটা 7 এর গুণিতক আর কি। তো 0 মিনিট পর ছিল হচ্ছে এক্স, 7 মিনিট পর হচ্ছে, আচ্ছা সরি, ভুল বলছি, 0 মিনিট পর 0 জন ছিল আর কি। আরেকটা পেজে লেখা লাগবে। আচ্ছা, আমি ডুপ্লিকেট পেজ করতে পারি। হ্যাঁ, নাইস। ওকে, তো একেবারে শুরুতে ছিল 0,
তার 7 মিনিট পর যাই হোক না কেন এইটা আর এইটা, এই দুটাকে 7 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ একই থাকবে না? x congruent to 0 mod 7, এটাকে বুঝছো সবাই? জি বুঝছি। তো তারপর আবার এটা হচ্ছে 7 মিনিট পর, তারপর আবার 14 মিনিট পর, তারপর আবার 21 মিনিট পর, যাইতে 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 7 টু দি পাওয়ার 6 ভাইয়া x congruent to 0 mod 7 এই জায়গাটা দেখুন। আচ্ছা, মানে এই কথাটার অর্থ হচ্ছে x কে 7 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ হয়, 0 কে 7 দিয়ে ভাগ করলে সে ভাগশেষই হয়। মানে মোট কথা x কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, এটাই আর কি। তো কথা হচ্ছে x এই 7 মিনিট পর x কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। আবার 14 মিনিট পর আমি যে জিনিসটা পাবো সেই জিনিসটাকেও 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। এভাবে যাইতে 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 7 টু দি পাওয়ার 666 মিনিট পর যে জিনিসটাকে ভাগ করলে যেটা ভাগশেষ পাবো সেটাও 0 হবে। এখন 7 টু দি পাওয়ার 125 প্লাস 5 এটাকে 7 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ 0 হয়? 0 হয় না, 5 হয়। তো এটা আসলে সম্ভব না, এটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন। ওকে, অলরাইট। তো আমি x কখনো 5 হইতে পারে না, এই কারণে এই জিনিসটা হবে না। মানে একেবারে শুরুতে 5 জন ছিল না। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ, মানে 5 হইতে পারে, নাও হইতে পারে। তো সেটা 5 মিনিট পর 5 হইতে পারবে না কখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। তো আচ্ছা, নেক্সট প্রবলেমে যাই, যেহেতু টাইম অনেক কম। আচ্ছা ভাই, এখানে আরেকটা একটু প্রবলেম ছিল। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, x প্লাস 4a মাইনাস 3 ইন্টু 7 এ কেন নিছেন ওইখানে? মানে 7 মিনিট ধরো, হ্যাঁ 7 মিনিটের মধ্যে এ বার 4 জন ঢুকছে আর 7 মাইনাস বাকি বার 3 জন বের হয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছি। Okay. আচ্ছা ভাই, ভাই ওটাকে কি কোনোভাবে ডায়োফাইন্টাইন বানায় সলভ করা যাবে? ভাই এটা সম্ভব না, ডায়াফ্রামটা বানানো সলভ করতে গেলে তুমি তো এটা সম্ভব হবে না। আচ্ছা, তো নেক্সট প্রবলেমটা হচ্ছে নেক্সট প্রবলেমের একই ভ্যারিয়েন্ট একটা ন্যাশনাল প্রবলেম আসছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একজন এক প্রশ্ন করছে সেটা হ্যাঁ বললাম। তো এই একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তুমি যদি কম্পিউটারে কোনো একটা ট্রিক শিখে রাখো, ওই ট্রিক দিয়ে যে সব প্রবলেম সলভ হয়ে যাবে এরকম কিন্তু কথা না। হ্যাঁ, তোমার অনেকগুলি মানে ট্রিক একসাথে ইউজ করা লাগতে হবে। তো সেটা একটা এক্সাম্পল হচ্ছে এই প্রবলেমটা। তো তোমার কাছে একটা চেস বোর্ড দেওয়া আছে, 8x8 চেস বোর্ড। একবার ন্যাশনালের প্রবলেমটা আসছিল 14x14 নিয়ে, ওই প্রবলেমটা আমি পারিনি, ভুল করছিলাম, যেহেতু আমি এরকম জানতাম না। প্রবলেম শেষের দিকে as far as I remember, অনেক আগের এটা আর কি, অনেক আগে, মানে এটা ন্যাশনালে মানে অনেক আগে বলতে 2014 2015 এরকম কিছু একটা। আচ্ছা, 16 বা 17 ঠিক আছে। তো এটা হচ্ছে 8x8 চেস বোর্ড। হ্যাঁ, আমি যেটা করব সেটা হচ্ছে এই কর্নারের এগুলি মুছে দেব, কর্নারের স্কয়ার গুলি মুছে দেব। হ্যাঁ, এখন একটা ডমিনো কি তোমরা চিনো? ডমিনো হচ্ছে একটা 2x1 বক্স আর 2 times 1। তো এখন প্রশ্নটা হচ্ছে তুমি এই জিনিসটা, এখানে যে জিনিসটা পাইছো সেটাকে কি ডমিনো দিয়ে মানে বসাইতে পারবা নাকি? হ্যাঁ, যেমন ভাবো এটা হচ্ছে একটা ডমিনো। হ্যাঁ, তুমি এখানে একটা বসাইলা, এখানে আরেকটা বসাইলা, এখানে আরেকটা বসাইলা, এখানে আরেকটা বসাইলা, এখানে আরেকটা বসাইলা, এভাবে করে করে পুরাটা কি টাইল করতে পারো না, পুরাটা বসাইতে পারো নাকি যাতে কোনো ওভারল্যাপ না হয় আর সবকিছু ফিল আপ হয়ে যায়। তো এটা হচ্ছে প্রশ্ন। এখন আমি মনে করছিলাম যে এটা আসলে সম্ভব, আমি তখন অনেক নাইভ ছিলাম, এন্ড
মানে জিনিসটা হচ্ছে যে দেখে মনে হয় সম্ভব, কারণ এখানে মোট 62টা স্কোয়ার আছে আর এখানে 2টা স্কোয়ার আছে, 2 62কে ভাগ করে। হ্যাঁ, তো দেখে মনে হচ্ছে যে এটা বসানো সম্ভব। হ্যাঁ, বাট আমি কোনো আর্গুমেন্ট দিতে পারতেছিলাম না। তো এটার আসলে সম্ভব না। এখন তোমরা কি বলতে পারবে এটা কেন সম্ভব না? বা ভাই তুমি সলিউশন জানা বললো না, সলিউশন জানলে বললো না। ভাই, একটা ফাঁকা থাকে, আমি ভাই মানে ছোট কিছুর জন্য টেস্ট করে দেখছি। হ্যাঁ, সেটা হইতে পারে, কিন্তু কেন থাকে এটা একটু চিন্তা আচ্ছা করা ভাই, লাগে। এত হলো ওই যে 2+1 ডমিনো, তার এর তো দুই পাশে ওয়ার্ড নাম্বার সহ টাইল আছে, এই কারণে হবে না। আচ্ছা, এক সেকেন্ড আমি ইয়ে করবো। দুই পাশে অড সংখ্যক টাইল এটা বলতেছো? এখানে অড সংখ্যক আর এখানে 7টা 7টা করে এটা বলতেছো? হ্যাঁ, এরকমও তো হইতে পারে, এটা এভাবে বসাইলাম, এটা এভাবে বসাইলাম, এটা এভাবে বসাইলাম আর এটা এভাবে বসাইলাম, এটাও তো হইতে পারে। তারপর তাহলে এটা এটা কি করবেন? হ্যাঁ, তারপর এটা এখানে বসাইলাম, মাঝখানে যে বেড়ে যাবে। মানে হইতে তো পারে। হ্যাঁ, এখন তুমি কোন একটা ভ্যালিড এটা এখানে কিন্তু অনেক কেস আছে। হ্যাঁ, তুমি বলতে পারো এটা করলে এটা করবে, এটা করলে এটা করবো, ওই ক্ষেত্রে কিন্তু তোমাকে অনেক কেসটা করা লাগবে। হ্যাঁ, এখন আচ্ছা, হ্যাঁ একটা কোশ্চেন আছে। বলো। আচ্ছা ভাই, এইসব প্রবলেমের প্রুফ কিভাবে লিখতে হয় ওটাও দেখাই দিন। আচ্ছা, হ্যাঁ, ভালো প্রশ্ন করছো। তো আমি এটা দেখাই দেবো। তো আচ্ছা, এটাও হয়তো যে হচ্ছে এখানে যেহেতু আগে 68টা ছিল, তার মানে হচ্ছে এখানে 32টা জোড়া ছিল, কিন্তু আমরা তো একটা হ্যাঁ, জোড়া সরাই নাই, আমরা দুইটা আলাদা আলাদা সরাইছি, তো হচ্ছে আমরা তো জোড়া বসাতে পারবো না। আচ্ছা, কিন্তু তারপরেও যে বসানো সম্ভব, মানে এরকম হইতে পারে, মানে তুমি যেটা বলছো আমি বুঝছি। ভাবো এরকম হইতে পারে যে এখানে কোন একটা টাইল করা, কোন একভাবে টাইল করা সম্ভব হইলো, তারপর আবার এই স্কোয়ার গুলি আবার বসাই দিলাম। হ্যাঁ, তখন দেখলা যে সবকিছু টাইল করা আছে, এই দুটা পাবে, এটাও তো সম্ভব হতেই পারে, তাই না? এটাও তো হইতে পারে। বুঝলাম না। মানে তুমি বললা না যে এই ওইখানে 64টা 32টা জোড়া ছিল, বুঝতে 32টা জোড়া ছিল, কিন্তু এখানে তো 32টা জোড়াই আছে, খালি এইগুলি বাদ দিতেছি আর কি। মানে আমি জিনিসগুলো এভাবে বসাচ্ছি। বুঝছি। ভাইয়া আমার একটা মানে বলো। ভাইয়া, আমরা যদি এটাকে একটা চেকবোর্ড হিসেবে চিন্তা করি তাহলে ভাই হচ্ছে মানে দুই পাশের কালার সিম থাকবে, মানে দুই পাশের কোণার যে দুইটা ওটা ধরেন ব্ল্যাক আর ব্ল্যাক থাকবে। আর হচ্ছে ডমিনো, ধরেন ডমিনো দুইটা কালার থাকে, হচ্ছে একটা ব্ল্যাক এক্স্যাক্টলি। আর একটা হোয়াইট। সো আমি একটা অন্যকে ঢুকাইতে পারবো না ওটার মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে সলিউশন আর কি। ওকে, আমি সলিউশনটা বলে দিই। একজন যেটা বলছে, তো তোমার কাছে ছবিটা হচ্ছে এরকম। আচ্ছা, আমি ছবিটা আঁকা। রাবারটা মুছে লাগবে। তো ধরে নাও এটা করা সম্ভব, জাস্ট ধরে নাও। হ্যাঁ, আমি যেটা কাজটা করবো এটাকে একটা চেস বোর্ড হিসেবে কালার করব। হ্যাঁ, মানে বলা ছিল চেস বোর্ডের একটা স্পয়লার ছিল, তো এভাবে করে কালার করব জাস্ট। হ্যাঁ, সব কালার করতেছি না। একটা জিনিস খেয়াল করো, তুমি যদি কোনো একটা ডমিনো যেখানে বসাও না কেন, এইটা যদি হোয়াইট হয় তাহলে এটা ব্ল্যাক হবে, আবার উল্টাটাও সত্যি, এটা যদি ব্ল্যাক হয় এটা হোয়াইট হবে। তার মানে কি, তুমি যদি কোনো একটা ডমিনো বসানোর পর এক্স্যাক্টলি একটা হোয়াইট আর একটা ব্ল্যাক থাকতেছে, তো তুমি যদি 31টা ডমিনো বসাও, টোটাল হোয়াইট কয়টা? 31টা। আর টোটাল ব্ল্যাক কয়টা? এটাও 31টা। একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু 31টা হোয়াইট আর 31টা ব্ল্যাক নাই, এখানে হোয়াইট আছে হচ্ছে 30টা আর ব্ল্যাক আছে হচ্ছে 32টা।
তো এটা হচ্ছে সম্ভব না। আমি আরেকবার বলি, যদি এটা সম্ভব হইতো তাহলে এখানে সমান পরিমাণ ব্ল্যাক আর হোয়াইট থাকতো। যেহেতু এখানে সমান পরিমাণ ব্ল্যাক এন্ড হোয়াইট নাই, এই কারণে এটা সম্ভব না। হ্যাঁ, তো চেস বোর্ডটা খুলছিল তো এই এখানে অলওয়েজ চেস বোর্ড বলা থাকবে না, এখানে স্কোয়ার বল থাকবে। তো এখানে একজন বলছে সলিউশন লেখার কথা। তো সলিউশনের ক্ষেত্রে তুমি যেটা করবা, সলিউশন এভাবে লিখবা, সলিউশন তারপর লিখবা লেটেস্ট কালার দ্য চেস বোর্ড, কালার দ্য বোর্ড লাইক আ চেস বোর্ড। তারপর লিখবা হচ্ছে এভরি ডমিনো covers exactly one white and one black square. হ্যাঁ, তারপর লিখবা হচ্ছে so after placing 31 dominoes there should be exactly 31 white and 31 black, but there are 30 white and 32 black squares in this board. হ্যাঁ, so this is not possible. এভাবে করে লিখবা। So we have a contradiction. এভাবে করে লিখবা। তো নেক্সট প্রবলেমে যাই, অনেক বেশি টাইম নেই আসলে। ওকে, তো তোমার কাছে ভালো একটা কিউব আছে, কিউবের মধ্যে 8টা ভার্টিসেস আছে। এখানে মোট 8টা ভার্টিসেস আছে। তোমাকে একটু ইমেজিন করা লাগবে, তোমার হাতে বিস্কুট থাকতে পারবে। তো এই একটা ভার্টিক্সে 1 মার্ক করা, বাকি সবগুলো 0 আছে। আচ্ছা, আমি আগের প্রবলেমে বলবো, এখানে আগের প্রবলেমে ইনভ্যারিয়েন্ট ছিল হচ্ছে নাম্বার অফ হোয়াইট এন্ড ব্ল্যাক। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ইনভ্যারিয়েন্ট আর কি। এটা আমি ডাইরেক্টলি কথা বলি, জাস্ট বলে রাখলাম। তো it is permitted to add 1 to any two neighboring vertices. যে কোনো দুটো নেইবরিং ভার্টিসেস নিয়ে তুমি ওই দুটাতেই 1 যোগ করবে। হ্যাঁ, তো প্রশ্নটা হচ্ছে ফাইনাইট নাম্বার অফ স্টেপস পর সব নাম্বারই কি 3 দিয়ে ভাগ করা সম্ভব নাকি? এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা কি সবাই বুঝছো? মানে পাশাপাশি দুটো ভার্টিসে আমি 1 যোগ করব। না ভাই, একটু আরেকবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা, মানে পাশাপাশি দুটো ভার্টেক্স বলতে কি বুঝাচ্ছে এটা বুঝছো তো? হ্যাঁ, এই প্রবলেমটা একটু আরেকবার প্রথম থেকে বলবেন। মানে তোমার কাছে একটা কিউব আছে, কিউবের মধ্যে 8টা ভার্টেক্স আছে, 8টা কোণ। একটা কোণার মধ্যে 1 মার্ক করা আর বাকি 7টার মধ্যে 0 লেখা। হ্যাঁ, এখন তুমি যে কাজটা করতে পারো, প্রতি স্টেপে যে কোনো দুটো নেইবরিং ভার্টিসেস, নেইবরিং ভাবে মানে বলতেছি, ভাবো এই দুটো হচ্ছে নেইবরিং, তারপর এই দুটো হচ্ছে নেইবরিং, কিন্তু এইটা আর এইটা কিন্তু নেইবরিং না, কারণ পাশাপাশি না। কোনাকুনি আর ভিতর দিয়ে নেওয়া যাবে না, মানে লাইন জয়েন করা হলেই হয়, একটা এজ জয়েন করা হলেই তারা নেইবরিং আর কি। হ্যাঁ, তো যে কোনো স্টেপে তুমি নেইবরিং দুটার সাথে 1 যোগ করে দিবা। ভাবো এই দুটাকে সাথে 1 যোগ করে দিচ্ছ, এটাকে 1 বানিয়ে দিচ্ছ, এটাকে 1 বানিয়ে দিচ্ছ, তারপর এই দুটাকে 1 যোগ করে দিচ্ছ, এটা এখন 2 হয়ে গেল, এটা আবার 1 হয়ে গেল। হ্যাঁ, এভাবে আর। তো প্রশ্ন হচ্ছে ফাইনাইট নাম্বার অফ স্টেপস পর সব নাম্বার কি 3 দ্বারা ভাগ করা পসিবল হবে? ইহা তো অবভিয়াস কেন বলো? মনে হয় না সম্ভব। সম্ভব তো হবেই না, মানে কেন সম্ভব না এটা মানে চিন্তা করে বলো। আর জোড় সংখ্যা হবে, 0 বা 1 এটা তো 3 দ্বারা হচ্ছে হবে না। আচ্ছা, জোড় সংখ্যক হবে। সরি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, 9টা এজ থাকলে আর মনে হয় হচ্ছে।
আচ্ছা কি হইলে কি হইতো ওটা নিয়ে চিন্তা করে ভাব। আচ্ছা আমি একটা কথা বলি, একজন বলছে না যে এই 9টা এজলো হইলে হইতো, মানে কথা হচ্ছে যদি হইতো মানে যদি সম্ভব হয়, হ্যাঁ, তোমার প্রশ্নের মধ্যে কিন্তু তখন তোমাকে মানে সলিউশনের মধ্যে তোমাকে তখন কনস্ট্রাক্ট করে দেখাতে হবে, মানে সলিউশনটা লিখে দেখানো লাগবে যে এটা কাজ করে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখো, আর কি। তোমার জাস্ট এই জিনিসটা মনে রাখো, এই এই ক্ষেত্রে কাজে লাগবে না, জাস্ট মনে রাখো। ভাই খালি প্রুফ করলে হবে না যে কোনো একটা সলিউশন এক্সিস্ট করে, আমাকে ওই সলিউশনটা দেখাইতেই হবে যে এইটা। হ্যাঁ ওই, হ্যাঁ জাস্ট ওই একটা এক্সাম্পল দেখাবা তাহলে কাজ শেষ। হ্যাঁ এক্সাম্পল না দেখালে কি মার্কস কাটা? হ্যাঁ মার্কস কাটা, আসলে মার্কস কাটা। এক্সাম্পল দেখালে প্রুফ করতে হবে না? মানে তুমি ভাবো যদি দেখাও যে এই এক্সাম্পল কাজ করে, তাহলেই তুমি তোমার সলিউশন হয়ে গেল। হ্যাঁ, ও মাঝে মাঝে এরকম হতে পারে যে এটা কাজ করে তুমি এটা প্রমাণ করছো কিন্তু এক্সাম্পল দেখাও নাই, তখন তোমার আধা মার্কস কাটা। হ্যাঁ, যেমন মানে শুধু এক্সাম্পল দেখালে পুরোটা প্রমাণ হয়ে যাওয়ার মতোই বলা যায়? না না হ্যাঁ হ্যাঁ মানে এটা টেকনিক্যালি হ্যাঁ, কিন্তু না, আসলে না। ভাবো আমি তোমাকে একটা উদাহরণ দিই, ভাবো আমি তোমাকে বললাম এই কোন একটা প্রবলেমের সলিউশন হচ্ছে, জাস্ট তোমরা এটা জেনে রাখো আর কি, কোন একটা প্রবলেমের সলিউশন হচ্ছে 6k প্লাস 1 আকারের নাম্বারগুলি কাজ করে, এটা হচ্ছে প্রবলেমের সলিউশন। হ্যাঁ, তো তুমি তখন যে কাজটা করবা, এইটা বাদে বাকিগুলি 6k প্লাস 2 6k প্লাস 3 এইগুলোর জন্য কাজ করে না এটা দেখাবা প্রথমে, তারপর দেখাবা যে কোন একটা কনস্ট্রাকশন করে দেখাবা যে 6k প্লাস 1 এর জন্য কাজ করে। তুমি যদি এটা না দেখাও তোমার কিন্তু আধা মার্ক কাটা। এখন বুঝছো? এখন কথাটা বুঝছো? তুমি যদি খালি এটা দেখাও, এটা যদি না দেখাও তাহলে তোমার আধা মার্ক কাটা। তোমাকে দুইটাই দেখানো লাগবে, এটা কিন্তু একটু মনে রাখো আর কি। তোমার মানে আমি যদি প্রুফ করি যে কোনো একটার জন্য কাজ করে আর হচ্ছে গিয়ে মানে বাকিগুলো কাজ করে না, বাকিগুলা কাজ করে না, তাহলে তো অটোমেটিকলি প্রুফ হয়ে যায় যে ওয়ান এর জন্য কাজ হ্যাঁ করে। হ্যাঁ মানে এটাই প্রুফ করা লাগে আর কি। এটাই হচ্ছে প্রমাণের স্টেপ। মানে ওয়ান এর জন্য তো স্পেসিফিক্যালি আবার প্রুফ করা লাগবে না, লাগবে কি? ওয়ান এর জন্য বলতে কি বলছো? মানে বাকি কেসগুলা যদি আমি প্রুফ ও, আচ্ছা, করি যে আচ্ছা, হ্যাঁ এই কেসগুলা কাজ করে না, তাহলে বাকি মানে কেস না যেটা না আছে না লাগবে না, রিমেইনিং লাগবে না। কেস ওখানে প্রুফ করার কিছু নাই, একটা এক্সাম্পল দিলে হয়ে গেল। হ্যাঁ আচ্ছা হ্যালো, আর ভাই হ্যাঁ, বলো। আগের গুলোরও কি এক্সাম্পল দিতে হবে? না না না, এখানে তো আমি সবকিছু ডিসপ্রুফ করছি, আমি যে কোনো একটা এক্সাম্পল দিলাম, জাস্ট এটা মনে রাখো। যাই হোক, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যালো ভাইয়া। তো হ্যাঁ হ্যাঁ এখন আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকবার 2 করে যোগ হচ্ছে পার মুভ। হ্যাঁ, তো মানে এটাকে লেখা যায় যে 1 + 2 + 2 1 প্লাস 2 প্লাস 2 2। plus আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা 2 ভাইয়া, + 2 + 2 ডট 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 এভাবে লেখা যায়। মানে বুঝিনি আসলে কি বুঝাচ্ছ। আমি বলতে চাচ্ছি যে তাইলে মোট সামেশনটা হচ্ছে যে 1 + 2 + 2 মানে পার মুভ 2 করে করে যোগ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর তো যোগ হতে হতে মানে এক পর্যায়ে গিয়ে এটা একটা 3x নাম্বার হবে, ওকে, কারণ সবগুলো 3 দ্বারা ডিভিজিবল। হ্যাঁ 1 প্লাস 2 প্লাস 2 মানে টুয়াইস এ লিখি ইজ ইকুয়াল টু 3x। হ্যাঁ, তারপর এখন যেহেতু 8টা আছে, তো মানে মানে এখন এদের সমষ্টিটা হইতে হবে জোড়। কেন? মানে নাও তো হতে পারে। আচ্ছা ভাইয়া, 8টা প্রত্যেকটা সংখ্যা যদি 3টা দ্বারা বিভাজ্য হয় আর যদি 8টা ভার্টিসেস থাকে, তাহলে তো যোগফলটা হচ্ছে 24-এর একটা গুণিতক হবে, তাহলে তো জোড়ই হবে। আর একটু আগে উনি যে বললেন যে তাহলে তো ও যোগ করার পর বিজোড় হবে, তাহলে তো আসলে পসিবল না। 24-এর গুণিতক কেন হচ্ছে? এরকমও কিন্তু হইতে পারে, ধরে নাও এরকম হইতে পারে না, সবগুলা তো আর সমান হবে না মনে হয়। আমি একটা ইনভ্যারিয়ান্ট পাইছি, বলবো? না না এখনই বলি। তো এখানে ভাবো 6, এখানে 3, 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 এই সবগুলোর যোগফল হচ্ছে 27। হ্যাঁ, বা শুধু একদিকে কি 6 করা সম্ভব? এটা কিন্তু 3 দ্বারা ভাগছে। হ্যাঁ, এখানে 8টা নাম্বার আছে কিন্তু 3 দ্বারা ভাগ যাচ্ছে, মানে জোর হচ্ছে না। আচ্ছা কি একজন কি বললা বুঝি না। ভাইয়া হ্যাঁ বলো।
ভার্টিস গুলা যদি কোনোভাবে কালার করি, মানে একটা সলিউশন মাথায় আসছে, সেটা হচ্ছে ওয়ান এরটা আমি ব্ল্যাক করলাম, পাশেরটা হচ্ছে হোয়াইট, তারপরে পাশেরটা হ্যাঁ। ব্ল্যাক, এভাবে করে অল্টারনেট ওয়েতে কালার করলাম। তো হ্যাঁ, আমার হ্যাঁ। কাছে 4টা ব্ল্যাক আসছে আর 4টা হোয়াইট আসছে। তো এখন হ্যাঁ। আমি নোটিস করলাম যে ব্ল্যাক এর শুরুর কন্ডিশন হচ্ছে ব্ল্যাক এর টোটাল সাম হচ্ছে 1 আর হোয়াইট এর হ্যাঁ। টোটাল সাম হচ্ছে 0। হ্যাঁ। সো যখনই আমরা কোনো দুইটা ভার্টিস যোগ করতেছি, ব্ল্যাক এর 1 অ্যাড হচ্ছে, হোয়াইট এর 1 অ্যাড হচ্ছে। সো আরেকটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে ব্ল্যাক এর টোটাল যতই হবে, হোয়াইট এর টোটাল হবে 1 লেস। ঠিক আছে? এটাই বলতে গেছিলাম ভাই। ওকে, তো হ্যাঁ এটাই সলিউশন। গুড ওয়ার্ক, ভালো কাজ করছো। তো আমি তোমাদের সলিউশনটা বলে দিই। তো সলিউশন হচ্ছে এটা। তোমরা আরেকটা জিনিস প্র্যাকটিস করো, সেটা হচ্ছে সলিউশন বের করলেও সলিউশন লেখার একটা প্র্যাকটিস করো। যাই হোক, তো আইডিয়াটা হচ্ছে কালার করে দেওয়া। আমি এটাকে ব্ল্যাক করব, এইটাকে ব্ল্যাক করব, এইটাকে ব্ল্যাক করব, না সরি কোন দুটো জানো? বিপরীত দুটো মেবি, আচ্ছা না, হ্যাঁ সরি এটা না, হ্যাঁ এইটা, এইটা এন্ড এটা, হ্যাঁ। আর এটা হচ্ছে একটা হোয়াইট, এটা হোয়াইট, এটা হোয়াইট আর এটা হোয়াইট। একটা জিনিস খেয়াল করো, এখন একটা ব্ল্যাকের পাশে এক্স্যাক্টলি এক হোয়াইটই আছে, কোনো ব্ল্যাকের পাশে কোনো ব্ল্যাক নাই, কোনো হোয়াইটের পাশে কোনো হোয়াইট নেই। তো যে কোনো, তো এখানে ভাবো এস বি হচ্ছে যে কোনো একটা কয়েকটা স্টেপের পর ব্ল্যাকের গুলির সামেশন। ভাবো যেমন এখানে 1 ছিল, ভাবো বাকিগুলো 0। তো এস বি প্রথমে 1 ছিল, আর এস ডাব্লিউ হোয়াইট এটা সমান 0 ছিল। মানে ব্ল্যাকের যেগুলো আছে সেগুলোর যোগফল হচ্ছে এস বি। হ্যাঁ, আর তারপর একটা জিনিস খেয়াল করো, সেটা হলো এস বি মাইনাস এস ডাব্লিউ। এই জিনিসটা কি সবসময় 1 থাকতেছে না? 1 কেন থাকতেছে? কারণ প্রতি স্টেপে এইটা 1 করে বাড়তেছে, এইটা 1 করে বাড়তেছে, এই কারণে কাটাকাটি চলে গিয়ে এটা একই থাকতেছে। ভাবো নেক্সট স্টেপে এটা 2 হবে, এটা 1 হবে, তারপর 3 হবে, এটা 2 হবে। তো মাইনাস করে সবসময় একই থাকতেছে। এখন শেষের আর্গুমেন্টটা দাও আমাকে, তোমরাই বলো আর কি। তাহলে তো এফ ই আর এফ ডাব্লিউ দুইটা কখনো একসাথে 3 দ্বারা বিভক্ত হতে পারে না। হ্যাঁ, তো কথা হলো সবগুলি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এই জিনিসটাও 3 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু এক তো 3 দ্বারা বিভাজ্য না। তো এটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন। ওকে, তো এটা হচ্ছে সলিউশন আর কি। হ্যাঁ, তো কালারিং জিনিসটা অনেক কাজের, এন্ড এই ইনভেন্সের কাছ থেকে তোমার কালারিং ও শিখতে অনেক ভালো। এন্ড কথা হলো যে আচ্ছা আমি কিছু বলতেছিলাম, লাইক মানে এই খালি ইনফারেন্স কাজে লাগবে এরকম কোনো কথা না, মানে অন্য ট্রিক্সও কাজে লাগবে এটা বলছেন না, এখানে কালারিং কাজে লাগতেছে। ওকে, তো এটা বুঝে থাকলে আমি নেক্সট প্রবলেমে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন বলছে যে আচ্ছা না এটা না লিখে জাস্ট মানে এসবি মানে এসডব্লিউ এক্স্যাক্টলি 1 হবে, মোট 3 তে 1। আচ্ছা এভাবে লিখতে পারে, হ্যাঁ হোয়াটএভার, ম্যাটার করে না। মানে এটা 3 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 1 3 দ্বারা বিভাজ্য না। মানে তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, ম্যাটার করে না। ওকে, নেক্সট প্রবলেম আছে। ওকে, তো তোমার কাছে একটা রোতে এতগুলি নাম্বার আছে, 1 2 3 n এভাবে করে লেখা আছে। তুমি একটা স্টেপে 2টা নাম্বার সোয়াপ করবা যেটা পাশাপাশি আছে। ভাবো এখানে 4 আর 5 আছে, তুমি এটাকে সোয়াপ করে এভাবে লিখবা 5 4। তারপর আবার সোয়াপ করলে ভাবো 3 আর 5 2 5 3 4, পাশাপাশি সোয়াপ করতেছে। হ্যাঁ, তো এখন প্রশ্নটা হচ্ছে যে 2007 স্টেপের পর
তুমি কি আবার এই জিনিসটা বানাতে পারবা নাকি? এটা হচ্ছে প্রশ্ন। ভাই এখানে তো মনে হয় কালারিং হবে না। এখানে অবশ্যই কালারিং হবে না, বাট অন্য একটা জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে নতুন একটা ট্রিক। এটা কি প্যারিটি? টেকনিক্যালি হ্যাঁ প্যারিটি, কিন্তু তোমাকে মানে এক্স্যাক্টলি হ্যাঁ চিন্তা করা লাগবে কিভাবে। হ্যাঁ বলো। এটা মনে হয় আমি আর বানাইতে পারবো না। হ্যাঁ বানাতে তো পারবা না obviously। ভাই 2 এর ক্ষেত্রে কারণ হবে ভাই ভাই আমি Reaction আমার শেষ এটা হচ্ছে, হ্যাঁ ধরেন ভাই আপনার কাছে 1 2 আর 3 আছে, হ্যাঁ তো হ্যাঁ। ভাই এখানে জোড় আর বিজোড় নিয়ে হবে। তা আমার মানে যদি একটা মানে বেজোড় সংখ্যক বেজোড় সংখ্যক বার ইউজ করা হলে মানে স্টেপটা পরিবর্তন, মানে হচ্ছে ওটা আগের অবস্থায় ফিরে আসতে পারে না। ওটা আগের অবস্থায় ফিরে আসতে হলে আবার হচ্ছে মানে পেয়ার করে মানে আরেকটা বেজোড় দিতে হবে, মানে 2 হতে হবে। আমি মনে হয় ভাই আমি বলবো। আচ্ছা জানা থাকলে বললো না, মানে না এটা আমি জানা নাই, মনে হয় আচ্ছা, মাত্র আচ্ছা আইডিয়া। বলো। ওকে বলো। প্রত্যেক দ্বিতীয় সংখ্যাগুলা এর যোগফলের প্যারিটি চেঞ্জ হয় প্রত্যেকটা মুভের পর। অনেক ভালো একটা আইডিয়া। তো মানে এটা দুইবার পাল্টানোর পর এটা থাকে, কি তো বলে ইনভেরিয়েন্ট থাকে। এইটা 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 এগুলির কথা বলতেছো তাই না? হ্যাঁ তুমি কি বললা যে প্রত্যেক কি দ্বিতীয় হয়? সংখ্যা এর যোগফলগুলার প্যারিটি মানে সব সময় চেঞ্জ হইতে থাকে প্রত্যেকটা মুভের পর পর। নাও কিন্তু হইতে পারে, যেমন ধরেন এরকম 4 3 5 এই দুটো যোগফল। হ্যাঁ তুমি এখন এই দুটো সোয়াপ করছো, 2 4 5 2। এখানে ছিল হচ্ছে 5 আর এই দুটো যোগ হচ্ছে 4, দুটাই কিন্তু অড। এটা কিন্তু নাও হইতে পারে। আইডিয়াটা সুন্দর ছিল বাট এটা সত্যি না। আচ্ছা ভাইয়া হ্যাঁ বলো। আমি আরেকবার চেষ্টা করি। আচ্ছা ভাইয়া দুইটা সংখ্যা n আর n+1 যদি নিই, তাহলে ভাই n এর জায়গায় যদি আমি n+1 কে পাঠাইতে চাই আর হচ্ছে n+1 এর জায়গায় যদি n কে আমি পাঠাইতে চাই, তাহলে ভাই হচ্ছে আপনার হচ্ছে আমাকে বেজোড় সংখ্যক বার ওই কাজটা করতে হবে, মানে যদি পজিশন চেঞ্জ থাকে। আর যদি ভাই জোড় সংখ্যক বার করা হয় তাহলে দেখা যাচ্ছে ঘুরে আবার আগের পজিশনে চলে আসে। এক্স্যাক্টলি। তো যে সলিউশনটা বলে সেটা বললো যে যে কোনো দুইটা নাম্বার x আর y, হ্যাঁ ভাবো x আর y, হ্যাঁ এটাকে যদি আমি সোয়াপ করি তাহলে y আর x এরকম হয়ে যাবে। এখন তুমি সোয়াপ করতে করতে কোনো একটা সময় যদি x আর y সোয়াপ না করো এই অর্ডারে থাকবে না, ভাবো 1 2 ডট 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 n এই অর্ডারেই থাকবে। হ্যাঁ তো ওইখান থেকে একটা আইডিয়া পাওয়া যায়। তো আমি আইডিয়াটা তোমাদের বলে দেই কারণ যেহেতু অনেকটা টাইম নেই। হ্যাঁ তো আইডিয়াটা হচ্ছে এটা, ধরে নাও তোমার কাছে কোন একটা ইয়া আছে, কোন একটা পারমুটেশন আছে, আমি নাম দিলাম a1 a2 an। হ্যাঁ মানে 1 2 3 4 কোন একটা পারমুটেশন আছে। হ্যাঁ এখন এখানে মোট পেয়ার আছে কয়টা? nc2টা না, তাই না? এখন আমি কাউন্ট করব, গুনবো। আর কি গুনবো আমি বলতেছি, আমি ভাবো যে কোনো দুটো নাম্বার দিলাম, এই নাম্বার আর এই নাম্বার a7। হ্যাঁ আমি গুনবো এমন কতগুলি নাম্বার আছে, এমন কতগুলি জোড়া আছে x আর y যা ইচ্ছা হইতে পারে, যাতে x হচ্ছে বাম দিকে y হচ্ছে ডান দিকে, মানে এই অর্ডারে আছে, কিন্তু x y আছে বড়। হ্যাঁ তোমাকে একটু আবার চিন্তা করো, আমি একটা এক্সাম্পল দিই। ভাবো 2 3 সরি 1 3 4 5 2, এখানে মোট পেয়ার আছে 5c2টা। 5c2 মানে কত? 5c2 মানে 10 না? হ্যাঁ 10। তো এখানে মোট 10টা পেয়ার আছে। আমি সব পেয়ারগুলির নাম লিখলাম 1 3
4 1 5 1 2 3 4 3 5 3 2 4 2 4 5 4 2 আর 5 2। এখন এখানে আমি কাউন্ট করব কয়টা পেয়ার আছে, যাতে বাম পাশের পেয়ারটা বাম পাশেরটা হচ্ছে বড় আর ডান পাশেরটা হচ্ছে ছোট। যেমন এটা হচ্ছে একটা, 5 হচ্ছে 2 হচ্ছে বড়, আবার এটা হচ্ছে একটা, আবার এটা হচ্ছে একটা, আর নাই, এই তিনটাই আছে। হ্যাঁ, এখন আমি যে করব এখানে মোট পেয়ার এখন এটাকে বলা হচ্ছে একটা ইনভার্সন। ইনভার্সন ইনভার্সন বলতে বাম পাশেরটা ডান পাশের চেয়ে বড় আছে। যেমন এই যে 4 আর 2, এটা এই দুটো নিলে একটা ইনভার্সন পাবো। তো আমি যে কাজটা করব, কতগুলি ইনভার্সন আছে সেগুলি যোগ করব, মানে কাউন্ট করব আর কি। এখানে মোট 3টা আছে। হ্যাঁ, এইটার জন্য 3টা আছে, আবার এইটার জন্য 3 4 5, এটার জন্য 0টা আছে, এটার জন্য 3টা আছে, এটার জন্য 0টা আছে। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে ভাবো 1 2 3 n, এইটার 0টা ইনভার্সন আছে। হ্যাঁ, একটা জিনিস চিন্তা করো, আমি যখন দুইটাকে সোয়াপ করব পাশাপাশি, এক্স আর ওয়াই, হ্যাঁ, এই দুটাকে সোয়াপ করে আমি এভাবে বানাবো ওয়াই আর এক্স। হ্যাঁ, ইনভার্সনের সংখ্যা কিভাবে চেঞ্জ হইতেছে তোমরা কি একটু চিন্তা করে বলতে পারবা? একটা নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি এক করে চেঞ্জ হইতেছে। আমি একটা এক্সাম্পল দেখাই। ভাবো 1 2 3 4 5, এখানে ইনভার্সন আছে 6টা, সরি 0, কি বলতে 6 বলেছে। তারপর আমি 3 আর 4 কে সোয়াপ করলাম, তুমি দেখবে এখানে একটা ইনভার্সন আছে। এই যে 3 আর 4, 3 আর 4, এই একটা ইনভার্সন, এর চেয়ে বেশি নাই আর। তারপর আমি 2 আর 1 কে চেঞ্জ করলাম, এখানে দেখবা 2টা আছে। হ্যাঁ, তারপর আমি ভাবো কি করা যায়, ভাবো 1 আর 4 কে করলাম, এখানে 3টা আছে। তুমি জাস্ট কাউন্ট করো। এখন এক কেন করে বাড়তেছে একটু চিন্তা করা লাগবে, বলতেছি। হ্যাঁ, কিন্তু আমি যদি আবার 1 আর 4 চেঞ্জ করি, 1 4 3 5, এখানে আবার 2টা হয়ে যায়, 1 কমে যায়। এখন 1 বাড়তেছে বা কমতেছে কেন, এটা আমি বলি তোমাদের। সেটা হলো, আমরা কি সবসময় পাশাপাশি দুইটা সলভ করতেছি? হ্যাঁ, পাশাপাশি। আচ্ছা, তো ধরে নাও এটা হচ্ছে একটা পারমুটেশন, এই মাঝ এক্স আর ওয়াই আছে, পাশাপাশি এ এন। হ্যাঁ, আমি ভাবো নাম্বার অফ ইনভার্সন কাউন্ট করলাম, ভাবো এখানে এনটা ইনভার্সন আছে। হ্যাঁ, এখন ইনভার্সন কি কি হইতে পারে? একটা হইতে পারে এক্স আর ওয়াই, আরেকটা হইতে পারে এক্স এর সাথে এ আই, মানে বাকিগুলি যত যত নাম্বার আছে এরকম একটা পেয়ার হইতে পারে। আরেকটা হচ্ছে এ আই আর ওয়াই, অথবা ওয়াই আর এ আই, ম্যাটার করে না। হ্যাঁ, আমি জোড়া গুনতেছি আর। হ্যাঁ, তো এখানে মোট কয়টা জোড়া আছে? একটা জিনিস খেয়াল করো, সেটা হলো যদি এক্স আর ওয়াই একটা ইনভার্সন হয়, আমি চেঞ্জ করার পর ইনভার্সন আর থাকতেছে না, ইনভার্সন থাকতেছে না, তো 1 বাড়তেছে অথবা কমতেছে, মানে ইনভার্সন থাকতেছে না বলতে 1 কমতেছে আর। হ্যাঁ, আবার যদি যদি এক্স ইনভার্সন না হয়,
চেঞ্জ করার পর 1 বাড়তেছে। আর তুমি এগুলি খেয়াল করে এখন, হ্যাঁ, এটা যদি ইনভার্সন থাকে, এক্স এর ওয়াই চেঞ্জ করার পর এটা ইনভার্সন আবার থাকতেছে না। কেন থাকতেছে? কারণ এটা যদি ভাবো এইটার বাম পাশে হয় আর এক্স গ্রেটার দেন এ এন হয়, হ্যাঁ, চেঞ্জ করার পরেও কিন্তু এটা বাম পাশে থাকতেছে আর এক্স গ্রেটার দেন এন হচ্ছে, তখন এটা ইনভার্সন হচ্ছে। হ্যাঁ, আর যদি এটা ইনভার্সন না হয়, এটা যদি ইনভার্সন না হয় তাহলে এটা ইনভার্সন হবে না। তো মোট কথা এগুলো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে খালি এটা। হ্যাঁ, তো ইনভার্সন 1 করে বাড়তেছে অথবা 1 করে কমতেছে। এখন লাস্টের আর্গুমেন্টটা কি তোমরা আমাকে দিতে পারবা? লাস্টের আর্গুমেন্ট যেহেতু 2007 বেজোর, তাহলে হচ্ছে গিয়ে ইনভার্সন। হ্যাঁ, তো প্রথমে 0টা ইনভার্সন ছিল, তারপর 1টা ছিল, তার মানে বেজোর ছিল, তারপর আবার জোর ছিল, তারপর আবার বেজোর, যা ইচ্ছা হইতে পারে আর কি। হ্যাঁ, এটা 3 হইতে পারে কিন্তু বেজোর হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে 0টা স্টেপের পর, এটা হচ্ছে প্রথম স্টেপের পর, এটা দ্বিতীয় স্টেপের পর। এবার চাইতে 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 2007টা স্টেপের পর ইনভার্সন কয়টা থাকবে? বেজোর থাকবে। হ্যাঁ, কিন্তু যে বেজোরটা থাকে এটা কিন্তু আবার এই কন্ডিশনে ফিরতে পারবে না, এই কন্ডিশনে ইনভার্সন আছে জোরটা, তো এটা হচ্ছে সম্ভব না। তো তোমার কি সলিউশনটা বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেছে? ইনভার্সন কি আমরা পাশাপাশি দুটো কাউন্ট করছি নাকি যে কোনো জোড়া নিতে? যে কোনো পেয়ার, মানে আমি বললাম না এই NC2টা পেয়ার, মানে এখানে যেমন 5C2টা হয়ে গেল, আমি জাস্ট গুনবো কয়টা ইনভার্সন আছে। সেটা সলিউশন কিভাবে লিখবো? আচ্ছা, সলিউশন লেখা হচ্ছে উই, মানে প্রথমে ইনভার্সন ডিফাইন করবা। উই ডিফাইন ইনভার্সন অ্যাজ the number of pairs x, y such that x is on the left of y আর x greater than y। হ্যাঁ, x y এর বামে আর x y এর চেয়ে বড়। হ্যাঁ, তো এগুলি কাউন্ট করবো আর কি। তো দেখবা তুমি তারপর লিখবা হচ্ছে প্রতি স্টেপের পর ইনভার্সনের প্যারিটি চেঞ্জ হচ্ছে। তো 2007টা স্টেপের পর ইনভার্সনের প্যারিটি অড হবে। হ্যাঁ, এটা লিখবা আর কি। যেহেতু অড হবে এ কারণে একেবারে শুরুর ইয়াটা আর কি, মানে শুরু প্যারামিটার 1 2 3 4 n এইটাতে ফিরতে পারবে না যেখানে 0টা মানে ইভেন সংখ্যক ইনভার্সন আছে। তো এটাই হচ্ছে সলিউশন। ভাই আমরা যে বারবার ইনভার্সন বলে জিনিসটাকে রিফার করতেছি, ইনভার্সন কি কোনো কমন আইডিয়া? হ্যাঁ, এটা একটা কমন আইডিয়া আর কি, কিন্তু তুমি জাস্ট নাম লিখে দিও না, মানে এটা হচ্ছে আমরা ইনভার্সন কনসিডার করলাম এভাবে লিখো না, তুমি জাস্ট একটু লিখে দিও আমরা ইনভার্সন মানে হচ্ছে এটা, জাস্ট লিখে দিও আর কি। হ্যাঁ বলো, আরেকজন প্রশ্ন করলাম। হ্যাঁ, তার মানে কি আমার ইনিশিয়ালি ওই ইনভার্সনের মান 0 হচ্ছে, মানে যেটা একটা জোড় সংখ্যা। হ্যাঁ, আর ভাই ইনভার্সনের বাংলা কি? এটা বাংলা আসলে না, এটা কোনো একটা কমন জিনিস না আসলে। হ্যাঁ, ইনভার্সন মানে কি তাহলে আসলে? মানে এখানে ইনভার্সনের জাস্ট একটা নাম দিল আর কি, তুমি নিজের মতো নামও দিল, সমস্যা আসলে নাই। হ্যাঁ, এই নাম দিছি কারণ হচ্ছে কারো কারো নোটে ইনভার্সন হিসেবে লেখে জিনিসটা। ভাই আমার কাছে আনসর্টেড পেয়ার বেশি মিনিংফুল লাগে। আনসর্টেড পেয়ার? হ্যাঁ, মানে অন্য সোর্সও থাকতে পারে। আনসর্টেড পেয়ার বিশেষ করে কি বুঝাচ্ছে? আচ্ছা, টাইম, হ্যাঁ বলো। ইনভার্সন দিয়ে প্রবলেম লাস্ট কত সালে আসছিল এর মধ্যে? যে কোনো একটা ট্রিকতে প্রবলেমটা পুরো সলভ হয়ে যাবে এরকম কথা নেই আসলে, তোমাকে অনেক ট্রিক জানা লাগবে। হ্যাঁ, এটা আগে দেখি না, আমি খালি আগে কালারিং প্রুফ নামে জানতাম এটা। আচ্ছা, মানে এই অনেক অনেক কঠিন কঠিন প্রবলেম আছে, কিন্তু যেগুলি হয়তো ইজি কোনো একটা ট্রিক দিয়ে সলভ হয়ে যায়, কিন্তু একটা ট্রিক দিয়ে সলভ হয়ে যায় এরকম প্রবলেম আয়ের মধ্যে রিয়ারলি আসে। হ্যাঁ, তোমাকে একটু চিন্তা ভাবনা করা লাগে। আচ্ছা ভাইয়া, 2007 নম্বর স্টেপের পর ওই যে
ইনভার্সনের সংখ্যা অড হবে, তারপরের ইয়াটা কি, তারপরে কি করবো এই যে বুঝি না। আচ্ছা, যদি অড হয় সেই ক্ষেত্রে পারমুটেশনটা যাই হোক না কেন প্রথমটার মতো হবে না, কারণ প্রথমটার মতো হয়ে ইনভার্সন সংখ্যা 0 হইতো, যেটা জোড় হইতো। বুঝছো? জি বুঝছি। তো আমি নেক্সট প্রবলেমে যাই। একজন 2 বলেছে 2008 থাকলে কি পসিবল হইতো না কিনা, হইতে পারে না হইতে পারে আমি জানি না। আচ্ছা হ্যাঁ হবে তো, মানে পসিবল হইতো, পাশাপাশি দুটা চেঞ্জ করতো একই ভাবে তো প্রুফ করা যায় যে 2008 এ হবে, মানে পাশাপাশি দুটা চেঞ্জ করতো সার্কিট 2008, তখনই তো হয়ে গেল আর কিছু। হ্যাঁ ওইটাই। ওকে, আচ্ছা ভাইয়া, আচ্ছা হ্যাঁ বলো। আর ভাইয়া আপনি ওই যে বলছিলেন, আচ্ছা ভাই এক্সাম্পল দিলে কি প্রুফ লেখা লাগবে না এইসব ক্ষেত্রে? মানে কিছু কিছু ক্ষেত্রে আছে তোমাকে বলা লাগে যে ভাবো খালি এই ক্ষেত্রে কাজ করে, তখন তোমাকে বাকি ক্ষেত্রে ডিসপ্রুফ করতে হবে, প্রুফ লেখা লাগবে যে ওটা কাজ করে না, আর এই ক্ষেত্রে যে কাজ করে একটা কনস্ট্রাকশন করে দেখানো লাগবে। ও আচ্ছা, তো এই প্রবলেমটা তোমরা 2-3 মিনিটে করে ফেলতে পারবা। তোমার কাছে একটা M*N একটা বোর্ড আছে, M*N বোর্ড আছে, এখানে আবার চেস বোর্ড কেন লেখা দিচ্ছে আসলে। তোমাকে যে কোনো দুটা নাম্বারের ক্ষেত্রে পাশাপাশি নাম্বার তুমি 1 যোগ করতে পারবা। হ্যাঁ, দুটাতে 1 যোগ করতে পারবা। ভাবো একটাতে 3 ছিল, তার পাশে 4 ছিল, তুমি এটাকে 4 আর 5 বানাতে পারবা। তো এখন সব একটা কন্ডিশন বের করো যাতে ভাইয়া ডানে বামে যোগ করবো নাকি উপরে নিচেও করা যাবে? উপর নিচে করা যায় পাশাপাশি, মানে এটাও করতে পারবে, 1 আর 2 থেকে 2 আর 3 বানাতে দিলা, এটাও করতে পারবে। তো এমন একটা কন্ডিশন বের করো যাতে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন, যাতে সব নাম্বারকে 0 বানানো সম্ভব। তুমি 1 যোগ করলে করাচ্ছে -1 যোগ করতে পারো, -3 যোগ করতে পারো, যা ইচ্ছা। তো একটা কন্ডিশন বের করো, একটা নেসেসারি কন্ডিশন বের করো যাতে সব নাম্বারকে 0 বানানো সম্ভব। তো তোমরা কন্ডিশন মানে কিসের কন্ডিশন বুঝলাম না। আচ্ছা, তো একটু আগে একটা প্রবলেমটা দেখলাম যে 2007 এ সম্ভব না, 2008 এ সম্ভব। হ্যাঁ, তো এখানে কন্ডিশনটা আসলে কি, 2008 মানে নাম্বারটা জোড় হইতে হবে, এটাই হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, আর এটা একটা নেসেসারি কন্ডিশন, কারণ 2008 জোড় হইতে হবে। আর এটাকে সাফিসিয়েন্ট কন্ডিশন। সাফিসিয়েন্ট মানে হচ্ছে জোড় হইলে আমি পারবো, জোড় হইলে যে আমি পারবো এটা শিওর না, বাট সেক্ষেত্রে কনস্ট্রাকশন করে দেখানো লাগবে। ওকে, তো হ্যাঁ এটা তোমরা একটু হ্যাঁ বলো। এটা চেস বোর্ডের মতো হবে যাতে দুইটা কর্নারের কালার একই থাকে, এরকম মনে হয় কন্ডিশনটা। আচ্ছা কন্ডিশন, আচ্ছা আমি তোমাদের বলে দিই কারণ টাইম বেশি নাই আসলে। আরেকটা কথা, আপনি ভাই যোগ করার নিয়মটা একটু আরেকবার বলবেন, যোগ করলে কোনটা কোনটা, মানে যোগ করার কে শর্তটা কি? মানে পাশাপাশি আর পাশাপাশি মানে মাইনাস সংখ্যা যোগ করতে পারবো আমি? হ্যাঁ, এটা যদি 1 হয়, এটা যদি 5 হয়, দুটাতে -1 যোগ করে এটাকে 0 থেকে 4 বানাতে পারবা। পাশাপাশি হতে পারে। ভাই ঘরগুলোর মধ্যে কি কি সংখ্যা আছে? ঘরগুলোর মধ্যে এটা বলা নেই। হ্যাঁ, এটা আসলে বলা নেই, কিন্তু তোমাকে একটা কন্ডিশন বের করা লাগবে যে ঘরগুলোর মধ্যে কিভাবে নাম্বারগুলো থাকলে এটা সম্ভব হবে। তো আমি তোমাদের সলিউশনটা কন্ডিশনটা কি mn এর উপর নাকি নাম্বারগুলো কিভাবে সাজানো আছে সেটার উপর? mn ম্যাটার করে না আসলে। তো আমি তোমাদের সলিউশন বলে দিই কারণ টাইম আসলে নাই। তো সলিউশনটা হচ্ছে এই যে চেস বোর্ড কালারিং আর কি। হ্যাঁ, তো এখানে একটু চেস বোর্ড হিসেবে কালার করবা। আর একইভাবে SB - SW এটা নিবা। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, এটা কি সবসময় সেম থাকতেছে না, কারণ পাশাপাশি যোগ করলে
পাশাপাশি যাই যোগ করে না করো কাটাকাটি চলে যায়। হুম। হ্যাঁ, তো একটা নেসেসারি কন্ডিশন হচ্ছে সবগুলো যদি 0 হয়, তার একটা নেসেসারি কন্ডিশন হচ্ছে একেবারে শুরুতে এটাকেও 0 হইতে হবে। হ্যাঁ ভাই এটা আবার রিপিট করেন। তো এই জিনিসটা তুমি যদি দুইটা পাশাপাশি নাম্বারে একই ইন্টিজার যোগ করো তাহলে এই জিনিসটা একই থাকতেছে, মানে ইনভ্যারিয়েন্ট হচ্ছে এটা। বুঝছি। হ্যাঁ, পরীক্ষা খাতা লিখবা SB minus SW is an invariant, এভাবে লিখবা। মানে প্রথমে এটা শূন্য হইতে হবে, এর পার্থক্যটা শূন্য হইতে হবে। হ্যাঁ, যদি কয়েকটা স্টেপের পর শূন্য হয় তাহলে একেবারে প্রথমে শূন্য হইতে হবে। কিন্তু আমাদের কাজ এখানে শেষ না। এখানে শেষ কেন না এটা আমাকে বলতে পারবা? সাফিসিয়েন্ট কন্ডিশন দেখাতে হবে। রাইট, এক্স্যাক্টলি। কনস্ট্রাকশন দেখাতে হবে। হ্যাঁ, কনস্ট্রাকশন দেখাতে হবে। তো এখানে এটা হচ্ছে একটা কন্ডিশন যেটা দরকার, আমাদের দরকার। হ্যাঁ, কিন্তু এইটা হইলেই যে আমরা করতে পারবো এটা প্রমাণ। তোমরা কি একটা কনস্ট্রাকশন দিতে পারবা যাতে এটা সম্ভব হয়? আমরা একরো একরো করে কমাতে থাকবো। হ্যাঁ, তো আমি তোমাদের সলিউশন বলে দেই। সলিউশনটা হচ্ছে এটা। আমি যেটা করব সেটা হচ্ছে যদি জোর হয়, হ্যাঁ ভাবো এম জোর হইলো, এম জোর হইলো, এটা হচ্ছে ইভেন। হ্যাঁ, তো আমি এখানে দুইটা দুইটা করে এটাকে 0 বানাবো, 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 এন্ড এই পুরোটাকে 0 বানাই দেবো। তারপর এই পুরোটাকে 0 বানাই দেবো, এটাকে 0 বানাই দেবো, সবগুলোকে 0 হয়ে গেল। যদি দুইটার মধ্যে একটা ইভেন হয় তাহলে আমার কাজ হয়ে গেল। এখন ধরে নাও দুইটাই অড। হ্যাঁ, দুইটাই অড ভাবো। এখন আমি কি করবো তোমাকে আমাকে বলতে পারবা? এম অড, এন অড। তোমাকে আমাকে আইডিয়া দিতে পারবে আমি এখন কি করতে পারি? আচ্ছা সিম্পলি, তো এখানে ভাবো 7টা আছে, 7 হচ্ছে অড। একটা রো আর একটা কলামের সব নাম্বার 0 বানানোর ট্রাই করতে পারি। আচ্ছা, এটা একটা আইডিয়া। আর আরেকটা আইডিয়া হচ্ছে যে আমি এই দুটাকে অড 0 বানাবো, তারপর এই দুটাকে 0 বানাবো, এই দুটাকে 0 বানাবো, তারপর এইটাকে 0 বানাবো, তারপর এটাকে 0 বানাবো, এটাকে 0 বানাবো, এটাকে 0 বানাবো, তারপর আবার শুরু করব, এটাকে 0 বানাবো, এটাকে 0 বানাবো, এটাকে 0 বানাবো। এভাবে যাইতে থাকবো। এখন লাস্টে আস্তে আস্তে একটা ছোট একটা কেস আছে, বাকি সব 0 হয়ে গেল। হ্যাঁ, এইখানে এই দুটা 0 হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, শেষেরটাই 0ই বাকি থাকবে। হ্যাঁ, শেষেরটাও 0 বাকি থাকবে। কেন থাকবে? আমরা যদি এই প্যাটার্ন অনুযায়ী চলি তাহলে লাস্টেরটায় পুরো বোর্ডের অল্টারনেটিং সাম করে থাকবে আর কি। হ্যাঁ, তখন SB মাইনাস SW এটা সমান যেহেতু 0, তার মানে এখানেও 0ই হইতে হবে। হ্যাঁ, এখানে 0 ছাড়া অন্য কিছু হলে এটা আর 0 হইতো না। তো এটা হচ্ছে কনস্ট্রাকশন আর কি। ওকে, তো আমি নেক্সট প্রবলেমে যাই। আর হ্যাঁ, তো এখন হচ্ছে মোনোভ্যারিয়েন্টের প্রবলেম। তো এটা হচ্ছে আরেকটা টেকনিক, বলে দিই। তো আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি ক্লাসরুমে প্রবলেম সেট শিডিউল করে রাখছিলাম। এক্স্যাক্টলি 3টার দিকে একটা প্রবলেম সেট মানে হবে আর কি, পাবলিশ হবে। তো তোমরা সাথে সাথে গিয়ে ওটা ট্রাই করো আর কি, যদি অনেক টায়ার্ড না হয় তো রেস্টে ট্রাই করো। ওকে, তো মোনোভ্যারিয়েন্টের আইডিয়া বলি। একটু আগে যেমন দেখলা যে ইনভার্সনের কথাটা, হ্যাঁ,
ইনভার্সনে প্যারিটি চেঞ্জ হইতেছে, হ্যাঁ, যে জোড় হইতে হইতেছে বিজোড় হইতেছে, কিন্তু এরকম হইতে পারে যে অল্টারনেট না হয়ে খালি বাড়তেছে আর বাড়তেছে। হ্যাঁ, ভাবো ইনভার্সনের সংখ্যা খালি বাড়তেছে, এরকম হইতে পারে না? ভাবো তোমাকে ভাবো কোনো একটা নাম্বার দিলাম n, তুমি যদি প্রমাণ করো যে n খালি বাড়বে কমবে না কখনো, হ্যাঁ, তাহলে n সমান ভাবো অনেক বড় একটা নাম্বার n, হ্যাঁ, n যদি বাড়তে থাকে n কি এক সময় m এর চেয়ে বড় হয়ে যাবে না? অনেক বড় হয়ে যাবে না? তো এটাই হচ্ছে মনোভ্যারিয়েন্টের আইডিয়া। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে মনোভ্যারিয়েন্টের আইডিয়া। আমি এখন তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাবো। এক্সাম্পলটা অনেক মজাদার। আচ্ছা, একজন বলছে যে অড ইনটু অড হইলে ব্ল্যাক সেলস এর সংখ্যা হোয়াইট সেলস এর চেয়ে এক বেশি হইতে পারে। হইতেই পারে, কিন্তু আমি খালি যোগ করে বিয়োগ করে দিতেছি, কয়টা সেল থাকতেছে এটা ম্যাটার করে না। আমি খালি ব্ল্যাক গুলি যোগ করতেছি, হোয়াইট গুলি যোগ করতেছি এন্ড মাইনাস করে দিতেছি। ওকে, তো এই প্রবলেম আসো, তোমার কাছে বোর্ডের মধ্যে কয়েকটা নাম্বার আছে, হ্যাঁ, অনেকগুলি নাম্বার আছে। ভাবো এ বি সি হোয়াটএভার, হ্যাঁ, তুমি একটা স্টেপে যে কোনো দুটো নাম্বার নিবা, এ আর বি নিবা, এই দুটাকে মুছে জিসিডি এ আর বি আর এলসিএম এ আর বি এই দুটা লিখবা। হ্যাঁ, ওকে, তো এ বলে যে একটা টাইমে পর সব নাম্বারগুলি আর চেঞ্জ হবে না। এখন আমাকে কেউ বলতে পারবে এই কথাটার অর্থ আসলে কি? চেঞ্জ কখন হবে না? এই প্রবলেমটি বলবেন? 1 হয়ে যাবে। প্রত্যেকটা নাম্বার যদি একটার উৎপাদক বা গুণিতক থাকে। হ্যাঁ, তো আমি এইটাকে রিপ্লেস করে যদি এটা বানাই, সরি, আচ্ছা ভাই, এই প্রবলেম স্টেটমেন্টটাকে একটু আরেকবার বলবেন? তোমার বোর্ডের মধ্যে কয়েকটা নাম্বার দেওয়া আছে, তুমি একটা স্টেপে যে কোনো দুটো নাম্বার নিয়ে এ আর বি নিলা, তাদের জিসিডি আর এলসিএম লিখে দিলা। ভাবো 4 আর 16 হইলো, আচ্ছা 4 আর 10 হইলো, তুমি তারপর 2 আর 20 লিখবা। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে এই নাম্বারগুলি একসময় চেঞ্জ হওয়া বন্ধ করবে। এই কথার অর্থ কি? নাম্বারগুলি চেঞ্জ হওয়া কখন বন্ধ করবে? হ্যাঁ, বলো। প্রথমে যে জিসিডি অফ এবি লিখছি, পরে কি এটাকে আর চুজ করা যাবে না? আই বলো। ভাইয়া প্রথমে তো এ আর বি কে নিয়ে ওদের জায়গায় জিসিডি অফ এবি আর এলসিএম অফ এবি লিখছি। তো এই জিসিডি অফ এবি বা এলসিএম অফ এবি এটাকে কি অন্য কোন নাম্বারের সাথে আবার চুজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে এখন ভাবো প্রথমে এ বি সি ডি ছিল, হ্যাঁ, তোমার এখন এ বি বাদ দিয়ে জিসিডি অফ এবি, জিসিডি অফ আর এলসিএম আর সিডিই আছে। হ্যাঁ, জিসিডি এলসিএম আর সিডিই আছে। তারপর ভাবো এইটার সাথে এইটা, এই দুইটা ইউজ করবে। হ্যাঁ, এটাও হতে পারে, সমস্যা নাই। তো কিন্তু এগেইন হচ্ছে জিসিডি অফ এবি আর এলসিএম অফ এবি আবার করা যেতে পারে, মানে ওটা কি আবার করলে তো একই থাকতেছে। আমি একটা एग्जांपल, তাই তো, হ্যাঁ, করলে একই থাকতেছে আর কি। তবে নাম্বারগুলো যখন সমান হয়ে যাবে তখন কি এই সত্যটা পালন করবে? আচ্ছা, হ্যাঁ, মানে কথা হচ্ছে তুমি যখন এবি কে রিপ্লেস করে জিসিডি অফ এবি আর এলসিএম এবি লিখবা, নাম্বারগুলো চেঞ্জ কখন হবে না? তখনই হবে না যখন এবি আর মানে এই দুটা পেয়ার সমান। ভাবো 2 আর 6, জিসিডি হচ্ছে 2 আবার এলসিএম হচ্ছে 6, মানে একটা হবে জিসিডি সমান আর একটা হবে এলসিএম এর সমান। মানে মোট কথা জিসি আর এলসিএম মানে এই জিনিসটা তখনই হবে যখন
একটা একটাকে ভাগ করবে। তাছাড়া কিন্তু জিসিএর এলসিএম ছোট হয়ে যায়। যেমন ধরো 2 আর 2 না 4 আর 5, জিসিডি 2 হয়ে যায় আর এলসিএম 20 হয়ে যায়। এটা ছোট হয়ে যাচ্ছে আর এটা বড় হয়ে যাচ্ছে, একই থাকতেছে না, কারণ 4 10 ভাগ করে না। এরা একই তখনই থাকবে যখন ভাগ করবে। তো এই কথাটার অর্থ হচ্ছে একটা সময় প্রতিটা জোড়া যতগুলো জোড়া আছে জোড়া জোড়া করে নিলে একটা একটাকে ভাগ করবে। আমি একটু সিমুলেট করে দেখাই। ভাবো 2 3 5, আমি এটাকে বানালাম হচ্ছে 1 আর 6 আর 5, তারপর 1 আর 1 আর 30। আচ্ছা আমি একটা বেটার এক্সাম্পল দিই, দাঁড়াও। 4 6 12, হ্যাঁ 414। তো প্রথমে ভাবো 2 আর 12, তারপর 2 আর 12 আর 14 84, হ্যাঁ। তারপর যদি যেভাবে ইচ্ছা চেঞ্জ করে না কেন এরা একই থাকতেছে। 2 আর 2 নিয়ে ট্রাই করে দেখো, 2 আর 84 নিয়ে ট্রাই করে দেখো। কারণ কি? কারণ হচ্ছে যে কোনো দুটো নিলে একটা একটাকে ভাগ করে আর কি। ওকে, তো কেউ কেউ সুন্দর সুন্দর আইডিয়া দিছে। তো প্রথম আইডিয়া হচ্ছে একটা জিনিস খেয়াল করো, এ আর বি এর গুণফল আর জিসি আর এবি আর এলসিএম এবি এই দুটো গুণফলকে একই না। তো জিনিসটা হলো সবগুলো গুণফল এ বি সি ডি এইটা সবসময় একই থাকতেছে, কিন্তু এটা আসলে আমাকে ইউজফুল কিছু দিতেছে না আসলে। হ্যাঁ, তো আইডিয়াটা হচ্ছে দেয় তো ইউজফুল কিছু দেয় তো ভাই। আমরা বলতে পারি যে যেহেতু গুণফল মানে ধ্রুবক, তাহলে ডিফারেন্স যেহেতু বাড়তেছে, সাম তাইলে কমতেছে। ডিফারেন্স যেহেতু বাড়তেছে, হ্যাঁ যেহেতু উৎপাদক বিনিময় করতেছে তার ডিফারেন্স তো বাড়তেছে। হ্যাঁ, কিন্তু ওই ক্ষেত্রে যে এক সময় যে থামবে এটা কি প্রমাণ করতে পারবা? মানে তুমি যদি এম জে মিস করো তাহলে কোনো বাউন্ড পাবা না, মানে এই সেখানে বাড়তেই থাকবে, কোনো থামবে না কোথাও। অফ মাই থিংস। হ্যাঁ ভাইয়া, এরকম সীমিত সংখ্যক পারমুটেশন মানে সংখ্যা আছে যাদের গুণফল মানে ফিক্সড আর কি, যেখানে শুরুতে বোর্ডের সংখ্যাগুলোর গুণফল যদি আমরা ধরি n, তাহলে আমরা n কে আমরা সীমিত সংখ্যক ভাবে কয়েকটা সংখ্যার গুণফল আকারে লিখতে পারি। ওকে, ধরে নাও তোমার কথাটা ঠিক আছে, কিন্তু এটা প্রমাণ কি যে ভাবো এই সব কিছু গুণফল হচ্ছে n, হ্যাঁ। এখন এইটা হচ্ছে একটা আর কি, একটা কনফিগারেশন হতে পারে, ভাবো যেভাবে নাম্বারগুলি আছে এটা হচ্ছে আরেকটা। হ্যাঁ, তুমি যতভাবে লিখতে পারো না কেন যাতে গুণফল n, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু এরকম এটা প্রমাণ কি যে তুমি এটা থেকে এটা বানাইতে পারবা, তারপর আবার এটা থেকে এটা বানাইতে পারবা, কাউন্ট চেঞ্জ হইতেই থাকবে, সাইকেল হইতেই থাকবে। এটা যে হবে না এটা তোমাকে প্রমাণ করা লাগবে। এক সময় একটা নাম্বার সবগুলাকে ডিভাইড করবেই, কারণ হচ্ছে গিয়ে যেহেতু মানে হ্যাঁ তোমাকে একটু আর্গুমেন্টটা দেওয়া লাগবে। তো আমি হ্যাঁ বলো। হ্যাঁ, প্রতি স্টেপে হচ্ছে গুণফল সেম থাকছে আর হচ্ছে সংখ্যাগুলোর যোগফল বাড়তেছে, সো এক সময়তে থামতে হবে, কেননা যোগফল আরবিট্রারি লার্জ হতে পারে না। ওকে, তো হ্যাঁ এটা হচ্ছে এক্স্যাক্টলি মানে তোমার আইডিয়াটাও এক্স্যাক্টলি ঠিক আছে। আই থিংক সো। হ্যাঁ মনে হয় ঠিক আছে, কারণ গুণফল যেহেতু লিমিটেড। হ্যাঁ এটা এক্স্যাক্টলি ঠিক আছে। হ্যাঁ, তো যে আইডিয়াটা বললা সেটা হচ্ছে যতগুলি নাম্বার আছে, মানে যতগুলি কয়েকটা সংখ্যা আছে যাদের গুণফল n,
সসীম সংখ্যক আছে, যেমন অনেক কিছু গুণফল ভাবো 4, হ্যাঁ, ভাবো 3টা নাম্বার গুণফল 4, এরকম সসীম সংখ্যক আছে 1 2 2 1 1 4, হ্যাঁ। তো আমি যেটা করবো সেটা হচ্ছে এগুলির মধ্যে সবচেয়ে বড়টা নিব, হ্যাঁ, যত বড় আছে যাদের যোগফল মানে সবচেয়ে যোগফল সবচেয়ে বড়, সেটা হচ্ছে এটা 6। তো এক সময় যোগফলটা 6 এর চেয়ে বেশি হয়ে যাবে, হ্যাঁ। তো সেখানে সেটা সম্ভব না, তো সেই ক্ষেত্রে যোগফল একই থাকতেছে, তার মানে চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ, সলিউশন হয়ে গেল। হ্যাঁ, গুড আইডিয়া। ভাই আমি অন্য দিক দিয়ে অ্যাপ্রোচ করছি, আমি হচ্ছে গিয়ে ডিভাইসর দিয়ে অ্যাপ্রোচ করছি। আমি চিন্তা করতেছি যে একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার চুজ করলাম, এখন আমি চাইতেছি যে ওই নাম্বারটা মানে ওই নাম্বারটার সাথে কোনো না কোনো টাইমে মানে চেঞ্জ যাতে করা যায়, সব সময় যাতে চেঞ্জ করা যায় এরকম চাইতেছি বানাইতে। তো আমি কি হ্যাঁ, হ্যাঁ, করব, প্রত্যেকটা নাম্বার মানে প্রত্যেকটার সাথে জোড়া জোড়া করে একবার করে দেখতে পাই সর্বোচ্চ। তো করতে করতে এক সময় সবগুলাই মানে ওই হ্যাঁ, নাম্বারের সাথে উৎপাদক গুণিতক এরকম ভাবে হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তো এই মানে শেষে দেখতেছি কোনো নাম্বার এরকম আচ্ছা, থাকতেছে না যে এটা আচ্ছা, হ্যাঁ, আমি তোমাদেরকে একটা সাজেশন দিই, সেটা হচ্ছে ম্যাথ কিন্তু একসাথে করা যায় না, অনেকের সাথে ডিসকাস করে করা লাগে। তোমরা একটু একে অপরের সাথে কথা বলে, ভাবো ডিসকর্ড অথবা যে কোনো জায়গায় ক্যাম্পের পরে হলো, একে অপরের সাথে ডিসকাস করো এরকম। তুই যখন সলিউশন আইডিয়া চিন্তা করলা, একে অপরের সাথে ডিসকাস করবে, এটা কি কাজ করে, এটা কি কাজ করে, এভাবে করে ডিসকাস করবে, ডিসকাস করে করে তোমাদের পারবে। তোমার সবাই কাজটা করবে আর কি। চাইলে এই প্রবলেম সেটটা ডিসকাস করতে পারো, ট্রাই করার পর। হ্যাঁ, আমি তোমাদের আরেকটা এক্সাম্পল মানে আরেকটা ওয়ে বলি, তোমরা একটু পরে চিন্তা করো, যেহেতু টাইম নেই বেশি। আমি পরে একটা প্রবলেম আছে, এটা দেখাতে শেষ করে দিব। আমি জাস্ট একটা এই প্রবলেমের একটা হিন্ট বলি। তুমি ভাবো যে কোনো নাম্বার এ আর বি, হ্যাঁ, আর অন্য একটা নাম্বার হবে সি, হ্যাঁ, কি কি কেস হতে পারে এখন? জিসিডি এ আর বি, জিসিডি এলসিএম এ আর বি, কি বলতে এলসিএম এ আর বি, হ্যাঁ। কয়েকটা কেস হতে পারে। একটা কেস হচ্ছে সি এ কে ভাগ করে, সি বি কে ভাগ করে না। এখন সি যদি এ কে ভাগ করে, সি এলসিএম কে ভাগ করবে, তাই না? আবার জিসিডি এলসিএম কে ভাগ করে, হ্যাঁ। আরেকটা কেস হইতে পারে সি এ আর বি দুটাকে ভাগ করে, জিসিডি এলসিএম যদি দুটাকে ভাগ করে, তাহলে সি জিসিডি কেও ভাগ করবে, জিসিডি কেও ভাগ করবে। কারণ হচ্ছে যদি দুটাকে ভাগ করে তাহলে জিসিডি কেও ভাগ করে, হ্যাঁ। আবার এলসিএম কেও ভাগ করবে, আবার জিসিডি আর এলসিএম কেও ভাগ করে। আরেকটা কেস হলো সি এ আর বি একটাকেও ভাগ করে, এটা জিসিডি এলসিএম, জিসিডি এলসিএম কে ভাগ করে। এখন এরকম হইতে পারে মানে সি এ আর বি কে ভাগ করে না, তার মানে সি জিসিডি কে ভাগ করবে না, কিন্তু সি এলসিএম কে ভাগ করতে পারে মাঝে মাঝে। যেমন উদাহরণস্বরূপ 1 6 আর 5, সরি 6 আর 5, আর সি হচ্ছে 30, এলসিএম সিরিজ 1 আর 30 হয়ে গেল, এটা 30 30 কে ভাগ করে, হ্যাঁ। তো এখানে একটা মনোভ্যারিয়েন্ট আমি কি তোমরা কি খুঁজে পাইতে পারবা, যেটা বারবার বাড়তেছে? তোমাকে খুঁজতে পারবা কি বাড়তেছে, কোন জিনিসটা বাড়তেছে? হ্যাঁ, বলো। সি ভাগ করে এরকম সংখ্যা বাড়তেছে। হ্যাঁ, মানে মোট কথা এই যে অ্যারো দিলাম না, এই অ্যারো গুলি বাড়তেছে, হ্যাঁ। তুমি যদি আরো নাম্বার দাও ডি, সেখানেও বা ই যা ইচ্ছা বলো না কেন, প্রতিটা স্টেপে এই অ্যারো সংখ্যা বাড়তেছে আর কি। এটাই আমার যুক্তি ছিল, আমি হয়তো বা আচ্ছা, একটু হ্যাঁ। কম রিগোরাসলি বলছি। হ্যাঁ, মানে আইডিয়াটা হচ্ছে এটা আর কি, জিনিসটা কিছুটা গ্রাফ থিওরির সাথে রিলেটেড। আচ্ছা, যাই হোক, তো অ্যারো গুলি বাড়তেছে, আর অ্যারো সংখ্যা কখনো এনসি2 এর বেশি হতে পারবে না, তো এক সময় গিয়ে থামতেই হবে, হ্যাঁ। ওকে, তো এই প্রবলেমে আরেকটা পার্ট ছিল, এই পার্টটা, এটা তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ দিলাম আমি, হ্যাঁ। তোমরা নিজেরা একটু ট্রাই করো আর কি। আচ্ছা, তোমাদেরকে ট্রাই করতে দিব।
ভাই এটা কোন কন্টেস্টের প্রবলেম? আমার কিছু মনে নেই আসলে। আচ্ছা যাই হোক, আউট একটু দেখা যাবে, তাহলে কি I চিটিং think করা হবে আউট দেখলে? পরে দেখে নিন, সমস্যা নেই। এটা মানে ফুট নামের প্রবলেম, আমি শিওর নাই এটাতে আসলে। যাই হোক, তো প্রশ্নটা একটু বুঝাই দিয়েন তো। হ্যাঁ, কোন প্রশ্নটা? ওই যে বি এর, হ্যাঁ। আচ্ছা, মানে তুমি যেভাবেই চেঞ্জ করো না কেন, ভাবো প্রথম দুটা চেঞ্জ করলা, তারপর প্রথমে ফার্স্ট সেকেন্ড চেঞ্জ করলা, তারপর দ্বিতীয় থার্ড চেঞ্জ করলা, অথবা তুমি প্রথমে ফার্স্ট আর থার্ড চেঞ্জ করলা, দ্বিতীয় আর থার্ড চেঞ্জ করলা, আর যেভাবে আচ্ছা এক্সাম্পল দেখাবো না। মানে ফাইনাল সেট কি সব সময় একই থাকবে? এটাই হ্যাঁ, ফাইনাল একই থাকবে। আচ্ছা। হ্যাঁ, তো এটার একটা হিন্ট দেই তোমাদের। হ্যাঁ, হিন্ট দেই। হিন্ট হচ্ছে প্রাইমগুলি চিন্তা করো। যে প্রাইমগুলি ভাবো এ বি সি ডি যত সব নাম্বার আছে, আর P1 P2 ডট 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 Pn যত সব প্রাইম আছে এগুলি নিবা। হ্যাঁ, যারা মানে এই প্রাইমগুলি বাদে কোনো প্রাইম এদেরকে ভাগ করে না, তখন তুমি এভাবে লিখবা জিনিসটা is equal to P1 to the power E1 P2 to the power E2 dot 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 Pn to the power En, যেখানে E1 হচ্ছে 0 সমান অথবা বড়, EI। তারপর বি কেও একইভাবে লিখবা P1 to the power F1 P to the power F2। তারপর একটু খেয়াল করো, তুমি যদি এলসিএম জিসিডি বসায় দাও তাহলে জিনিসগুলি কিভাবে চেঞ্জ হয়। হ্যাঁ, তোমরা একটু নিজেরা চিন্তা করো, নিজেরা একটু ডিসকাস করো, আমি তোমাদের বলবো না, তোমরাও এখন আমাকে বললো না। আইডিয়াটা হচ্ছে এটা, ফর পার্ট বি। নিজেরা চিন্তা করো, এখান থেকে সলিউশন হয়ে যাওয়ার কথা। আমি লাস্টের প্রবলেমটা দেখা শেষ করে দেই। হ্যাঁ, লাস্টের প্রবলেমটা অনেক সুন্দর। তো তোমার কাছে n ইন্টু n বোর্ড আছে, যেখানে n-1টা ভাবো n স্কোয়ারটা মানে মানুষ আছে, যাই হোক মানে সেলগুলিকে মানুষ ধরো। এখন এদের মধ্যে n-1টা মানুষ ইনফেক্টেড, মানে করোনা ইনফেক্টেড বা করোনা হয়েছে আর কি। এখন তোমাকে বলছে প্রতি সেকেন্ডে যদি পাশাপাশি দুইটা নাম্বার থাকে, যদি কোনো একটা স্কোয়ার ভাবো, এই স্কোয়ার ভাবো, এই স্কোয়ারের পাশে অ্যাটলিস্ট দুইটা স্কোয়ার আছে যারা ইনফেক্টেড, তাহলে এটাও ইনফেক্টেড হয়ে যাবে প্রতি সেকেন্ডে। এরকমও হইতে পারে এই দুটো ইনফেক্টেড, তখন এটা ইনফেক্টেড হয়ে গেল। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট দুইটা থাকা লাগবে না? হ্যাঁ, মানে এভাবে হইতে পারে। আর ভাই ডায়াগোনালি ধরা হবে নাকি শুধু কমন সাইড শেয়ার করলে হবে? না, কমন সাইড, ডায়াগোনালি না, এটা হইতে পারে। হ্যাঁ, তো এটা সলিউশন আমি কি বলে দিব? তোমার যদি সলিউশন না শুনতে চাও তাহলে আগে চলে যেতে ভাই বুঝিনি প্রবলেমটা, আরেকবার বলেন, ইনিশিয়াল স্টেট একটু বলেন। মানে ইনিশিয়ালি n-1 জন এর ইনফেক্টেড আর কি। আচ্ছা ভাইয়া, প্রতি 1 সেকেন্ড পর যদি কোনো স্কোয়ারের দুইজন অ্যাডজাসেন্ট ইনফেক্টেড থাকে তা সেও ইনফেক্টেড হয়ে যায়, এভাবে করে যাইতে থাকবে। তারপর ভাবো অ্যাডজাসেন্ট বলতে কি বোঝা হইছে? কর্নার এগুলো হবে অ্যাডজাসেন্ট? না না, কর্নার না, পাশাপাশি। অ্যানসার n-1টা স্কয়ার ইনফেক্টেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যালো, হ্যাঁ বলো। মানে যারা সলিউশন দেখতে চায় না তারা কি চাইলে বের হয়ে যেতে পারে? মানে আর কিছু বাকি আছে? না, আর কোনো কিছু বাকি না। সলিউশন যদি না দেখতে চাও তুমি পরে দেখতে পারো, আমি সলিউশন দেখাবো আর। ওকে, এখনই দেখ। সলিউশন বলে দেবেন? হ্যাঁ, এখনই বলে দেব। ভাইয়া ডিসকাস করি এটা নিয়ে। আচ্ছা ওকে, তোমার যদি চাও আমি তাহলে সলিউশন বলবো না, তাহলে তোমরা নিজেরা একটু ডিসকাস করো। এটা অনেক সুন্দর একটা প্রবলেম, তোমরা নিজেরা ডিসকাস করবে আর কি। চাইলে ডিসকাশন সেশনে এটা নিয়ে কথা বলতে পারি। ওকে, তো হ্যাঁ, ক্লাস আই গেস এতটুকুই ছিল। আমি তোমাদের শীটটা দিয়ে দিতেছি এখন। আর ভাই এটা সলিউশনটা দেখাই দিবেন?
সলিউশন তোমার ডিসকাশন সেশনে দেখো, একা বসে ডিসকাস করে। হ্যাঁ একটা কোশ্চেন আছে ভাই, যদি দুইটা এল শেপের মানে এল এর মানে বড় দুই পাশটা যদি ইনফেক্টেড থাকে তাহলে এল এর আরেকটা কি ইনফেক্টেড হয়ে যাবে? এল মানে ধরেন একটা মানে তিনটা বাক্স এল শেপ আকারে আছে, আচ্ছা এই দুটো ইনফেক্টেড না নিচের দুই মানে যে কোনো এক ও পাশে আচ্ছা, দুই থাকলে কি আরেকজন হবে কিনা? না হবে না, হবে না। এর কিন্তু অ্যাডজান্ট সেট না, এটার সাথে এর কিন্তু অ্যাডজান্ট সেট না। ওকে, তো হ্যাঁ ক্লাস এতটুকুই ছিল, আমি স্ক্রিন শেয়ার করা বন্ধ করে দিই। আচ্ছা ভাই একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। ভাই কন্টেস্ট টাইমে যদি মাথায় কোনো আইডিয়া না আসে তাহলে কি ইউজ করা উচিত? মানে কি কি আইডিয়া, কিসের কথা? হ্যাঁ মানে কোন টুলগুলো সবার আগে ইউজ করা উচিত আপনার মতে, মানে আপনার এক্সপেরিয়েন্স থেকে? সেটা প্রবলেমের উপর ডিপেন্ড করে অনেস্টলি। মানে হ্যাঁ বলো। আচ্ছা ভাই বলেন। মানে এক সময় তোমার এক্সপেরিয়েন্স গ্রো করতে করতে কোন জিনিস কাজে লাগবে এটা তুমি নিজে নিজে বুঝে যাবা। হ্যাঁ, তো এটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। ভাই এখন একটা জিনিস দেখতেছি যেটা হচ্ছে গিয়ে বক্স দেখলেই খালি চেস বোর্ডের কথা চিন্তা করব, এটা কি কার্যকর আইডিয়া? ওয়েল হ্যাঁ, মানে ট্রাই করতে তো দোষ না। হ্যাঁ মানে এই লাস্ট প্রবলেমটা তো এরকম চেস বোর্ডের কথা চিন্তা করাটা কি আগে করা উচিত? ওয়েল ট্রাই করে দেখতে পারো, আমি কিছু বলবো না। হ্যাঁ, এখানে তো চেস বোর্ডের কথা লেখা ছিল না, কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। মানে চেস বোর্ড অনেক কমন একটা আইডিয়া দেখলাম। হ্যাঁ অনেক কমন আইডিয়া, কারণ অনেক ইউজফুল কাজ হয়। তো হ্যাঁ ক্লাস এতটুকুই ছিল, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা যাইতে পারো। আমি রেকর্ডিং স্টপ করব। হ্যাঁ মনোভেরিয়েন্ট আরেকবার বলবেন জিনিসটা? মনোভেরিয়েন্ট হচ্ছে জিনিসটা বাড়তেছে বাড়তেছে। ভাবো কোন একটা সংখ্যা এ বাড়তেছে আর বাড়তেছে। হ্যাঁ, তারপর কোন একটা সময় কি কি ভাবো 1 কোটিরও বেশি হয়ে যাবে বা 10 কোটিরও বেশি হয়ে যাবে, এরকম জিনিস না? তো এই কন্ডিশনটা ইউজ করে আর তুমি চেঞ্জ হচ্ছে না এটা না দেখাবা হচ্ছে একদিকে চেঞ্জ হচ্ছে, খালি বাড়তেছে, এই জন্য এটার নাম হচ্ছে মনোভ্যারিয়েন্ট। হ্যাঁ মানে এটা একটা মানে প্রপার্টি যেটা মানে ইনক্রিজিং মানে জিনিসটা দেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা ইউজ করবে তখন হ্যাঁ এই প্রপার্টি ইউজ করে এই প্রবলেমটা সলভ করে। তো আমি ক্লাস রেকর্ডিং স্টপ করে দিই।